আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিদ্যা লাভে। এবং বিজ্ঞানের যে শাখায় বিদ্যা নিয়ে বিজ্ঞানসম্মত আলাপ করা হয় তাকে কি বলি? বিদ্যা লাভ বলি। আগের দুইটা সেশনে আমরা ভাইরাস নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি এবং ভাইরাস পুরোটা কমপ্লিট করার চেষ্টা করেছি। এবং এই চ্যাপ্টারটাতে বাকি আছে আমাদের দুইটা পার্ট, একটা হচ্ছে ব্যাকটেরিয়া আর একটা হচ্ছে ম্যালেরিয়া। তাহলে মোটামুটি ভাবে আমাদের পুরো চ্যাপ্টারটা কমপ্লিট হবে। এবং এই পুরো চ্যাপ্টারটাতে আমরা চেষ্টা করেছি একদম বেসিক থেকে আপনাকে বোঝানোর যে এই ভাইরাস কিংবা ব্যাকটেরিয়া কিংবা ম্যালেরিয়া পার্টগুলোতে আসলে কি কি আসে পরীক্ষায় এবং সিকিউরিটির জন্য আসলে কি কি ইম্পর্টেন্ট। তো আজকের সেশনে আমরা পড়বো হচ্ছে অন্য জীবের যে সেকেন্ড পার্টটা অর্থাৎ ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়া নিয়ে পড়াশোনার চেষ্টা করবো এবং পরবর্তীতে আমরা ম্যালেরিয়া নিয়ে আলোচনা করবো। চলেন শুরু করা যাক। তার আগে আমি ফারাবি হাসান, পড়াশোনা করছি এমবিবিএস প্রথম বর্ষে মুগদা মেডিকেল কলেজে। আচ্ছা, আমরা শুরু করি। তো আজকে প্রথমে আমরা ব্যাকটেরিয়া নিয়ে কথাবার্তা বলবো। তার আগে তিনটা ইম্পর্টেন্ট ওয়ার্ডিং আছে এখানে। একটা হচ্ছে ব্যাকটেরিয়ন, দ্বিতীয়ত আণুবীক্ষণিক জীব এবং একটা বিখ্যাত বান্দার নাম আছে সেটা হচ্ছে অ্যান্টনি ভ্যান লিউয়েনহুক। তা উচ্চারণ করতে খুব দাঁত মাত ভেঙে যায়, কিন্তু সমস্যা নেই। আচ্ছা, ব্যাকটেরিয়ান এই নামটা বা এই যে ব্যাকটেরিয়া শব্দটা, এই শব্দটা এসেছে এই ব্যাকটেরিয়ান শব্দটা থেকে। এই শব্দটা আসলে বেসিক্যালি ইতালীয় একটা শব্দ, যার অর্থ হচ্ছে লিটল রড। যার অর্থ কি? যার অর্থ হচ্ছে লিটল রড। মানে হচ্ছে আপনারা যদি এই ব্যাকটেরিয়ার ছবিটা দেখবেন পরবর্তীতে, ছবিটা দেখেন তাহলে মনে হবে যে এই ব্যাকটেরিয়া আসলে একটা রড শেপের এবং সেটা হচ্ছে লিটল রড। এর পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে ব্যাকটেরিয়া একটা আণুবীক্ষণিক জীব। আমরা এর আগে যখন ভাইরাসের ক্লাস করেছি তখন আমরা দেখেছিলাম যে ভাইরাস একটা অতি আণুবীক্ষণিক জীব। এবং এই কোশ্চেনটা নিয়ে মাঝে মাঝে আমাদের টিচার কোশ্চেন করে যে কোনটি আণুবীক্ষণিক জীব, কোনটি অতি আণুবীক্ষণিক জীব। সুতরাং আমরা যদি এখানে লিখে রাখি যে ব্যাকটেরিয়া আণুবীক্ষণিক জীব হলেও ভাইরাস কিন্তু অতি আণুবীক্ষণিক জীব। অতি আণুবীক্ষণিক জীব। তাহলে ব্যাকটেরিয়া হচ্ছে আণুবীক্ষণিক জীব বলবো আমরা, এবং ভাইরাস হচ্ছে অতি আণুবীক্ষণিক জীব। এছাড়া আমরা জানি যে ভাইরাস আসলে অকোষীয় একটা, এবং পরবর্তীতে ব্যাকটেরিয়া হচ্ছে এককোষী। ব্যাকটেরিয়া কি? এককোষী। আমরা যখন ক্লাস 8 এ মনেরা পড়েছিলাম, ব্যাকটেরিয়া হচ্ছে মনের রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। এবং সেখানে কি ছিল যে মনের রাজ্যের প্রত্যেকটা প্রাণী আসলে আদিকোষী জীব, অর্থাৎ যাতে কিনা নিউক্লিয়াস সুগঠিত নয় এবং নিউক্লিয়াসের যে পর্দা, নিউক্লিয়ার মেমব্রেন, এই জিনিসগুলো আসলে সুগঠিত নয়, তাদেরকে আমরা বলি আদিকোষী। সুতরাং ব্যাকটেরিয়া একটা আণুবীক্ষণিক জীব, এক। এবং দ্বিতীয়ত ব্যাকটেরিয়া হচ্ছে আদিকোষী এবং পরবর্তীতে মনের রাজ্যের অন্তর্ভুক্ত। ঠিক আছে, এর পরবর্তীতে আমরা একটা বিখ্যাত লোকের নাম দেখতে পাচ্ছি, নাম হচ্ছে অ্যান্টনি ভ্যান লিউয়েনহক। প্রশ্ন হচ্ছে এই বান্দা আসলে করেছে কি? এই বান্দা এই যে সুন্দর দেখতে ব্যাকটেরিয়াটা, এই ব্যাকটেরিয়াটা আবিষ্কার করেছে। এবং ইনি, তার একটা হিস্ট্রি আছে। ইনি হচ্ছে একদিন বারান্দায় উদাস মনে বৃষ্টি দেখছিলেন, তখন তার ওই বৃষ্টি দেখে মনে হলো যে আচ্ছা এখানে একটা ব্যাকটেরিয়া আবিষ্কার করা যায়। সুতরাং অ্যান্টনি ভ্যান লিউয়েনহুক ব্যাকটেরিয়া আবিষ্কার করেছে কোত্থেকে? ব্যাকটেরিয়া আবিষ্কার করেছে বৃষ্টির ফোঁটা থেকে। ব্যাকটেরিয়া আবিষ্কার করেছে বৃষ্টির ফোঁটা থেকে। তাহলে আমাদের ব্যাকটেরিয়া কোত্থেকে আবিষ্কৃত হলো? ব্যাকটেরিয়া আবিষ্কৃত হলো বৃষ্টির ফোঁটা থেকে। এবং ব্যাকটেরিয়ার যে ওয়ার্ড থেকে ব্যাকটেরিয়া শব্দ এসেছে সেই ওয়ার্ডটা কি? সেটা হচ্ছে ব্যাকটেরিয়াল, যার অর্থ হচ্ছে লিটল রড। যার অর্থ কি? যার অর্থ হচ্ছে লিটল রড। এবং এর পরবর্তীতে এই যে অ্যান্টনি ভ্যান লিউয়েনহুক, আমরা প্রথম চ্যাপ্টারে পড়াশোনা করেছি যে অ্যান্টনি ভ্যান লিউয়েনহুককে সর্বপ্রথম জীবিত কোষের আবিষ্কারক বলা হয়। এবং এই যে জীবিত কোষের আবিষ্কারকটা, সেটা হচ্ছে তিনি ব্যাকটেরিয়া আবিষ্কার করেছেন। এবং ব্যাকটেরিয়াকে মলিকিউল বা আণুবীক্ষণিক জীব আমরা বলছি। ঠিক আছে। আচ্ছা, এর পরবর্তী আমরা পরের স্লাইডে চলে যাই। আচ্ছা, এরপর একটা বিশাল সংজ্ঞা দেখতেছি আমরা, এটা বইও আপনারা পাবেন। তো এই সংজ্ঞাটা আমরা কি কি ইম্পর্টেন্ট কিওয়ার্ড এই সংজ্ঞাটাতে, সেই জিনিসগুলো আমরা মুখস্থ করবো। তাহলে মোটামুটি ভাবে সংজ্ঞা রিলেটেড যে প্রবলেমগুলো, সেই প্রবলেমগুলো আমাদের হবে না। আচ্ছা, আমরা দেখি কি বলা আছে এখানে। এখানে বলা হচ্ছে ব্যাকটেরিয়া হচ্ছে একটি জড় কোষ প্রাচীর বিশিষ্ট। তার মানে ব্যাকটেরিয়াতে অবশ্যই কোষ প্রাচীর থাকবে। এবং দ্বিতীয়ত এটি এক কোষী। আমরা আগে বলেছি যে ব্যাকটেরিয়া মনেরা পর্বের প্রাণী বা রাজ্যের প্রাণী, এবং ব্যাকটেরিয়া হচ্ছে কি? ব্যাকটেরিয়া হচ্ছে অবশ্যই এক কোষী হবে। এক কোষী এবং আণুবীক্ষণিক। এক কোষী এবং কি? আণুবীক্ষণিক। অতি আণুবীক্ষণিক কে ছিল? অতি আণুবীক্ষণিক ছিল আমাদের ভাইরাস। এবং পরবর্তী আছে আদিকেন্দ্রিক অণুজীব, যা সাধারণত ক্লোরোফিল বিহীন এবং প্রধানত বিভাজন প্রক্রিয়া বংশবৃদ্ধি করে। আমরা জানি কোন একটা প্রাণী বা কোন একটা জীব যদি ক্লোরোফিল বিহীন হয়, তাহলে সে কখনো কি করতে পারবে না? সে কখনো খাদ্য তৈরি করতে পারবে না। এই জন্য ব্যাকটেরিয়া কোনো ধরনের খাদ্য কি করতে পারে না? তৈরি করতে পারে না। তাহলে ব্যাকটেরিয়া যদি কোনো ধরনের খাদ্য তৈরি করতে না পারে, তাহলে ব্যাকটেরিয়ার যেই খাদ্য উৎপাদন বা ব্যাকটেরিয়ার যে খাদ্য গ্রহণ, সেটি অবশ্যই অন্যের উপর নির্ভরশীল হবে। এই কারণে কিন্তু আমরা বলছি ব্যাকটেরিয়া অবশ্যই অন্যের উপর নির্ভরশীল। এবং পরবর্তী ব্যাকটেরিয়া ক্লোরোফিল বিহীন
এবং প্রধানত দ্বিবিভাজন প্রক্রিয়া বংশবৃদ্ধি করে। অর্থাৎ ব্যাকটেরিয়ার যে বংশবৃদ্ধি ক্রমটা বা বংশবৃদ্ধি প্রক্রিয়াটা সেটা অবশ্যই কি হবে, দ্বিবিভাজন প্রক্রিয়ায় ব্যাকটেরিয়া আসলে বংশবৃদ্ধি করবে। ঠিক আছে, আচ্ছা একটু বক্স করে দিই, দ্বিবিভাজন প্রক্রিয়ায় বংশবৃদ্ধি করে। তাহলে এই যে তিনটা কিওয়ার্ড, এক নাম্বার ব্যাকটেরিয়া হলো জড় কোষ প্রাচীর বিশিষ্ট, দুই নাম্বার এটি এককোষী এবং আণুবীক্ষণিক জীব, এটি দ্বিবিভাজন প্রক্রিয়া বংশবৃদ্ধি করে এবং এটি ক্লোরোফিল বিহীন, এর কোনো ধরনের ক্লোরোফিল নাই। আচ্ছা সংজ্ঞার পার্টটা শেষ, আমরা নেক্সটে যাই। নেক্সট হচ্ছে একটা টুকিটাকি ইতিহাস আমাদের জানা দরকার। বইয়ের মধ্যে অনেক বড় ছক মানে প্যারার মধ্যে আছে, সেটা খুঁজতে খুঁজতে আপনার সবকিছু ভেঙে যাবে। আচ্ছা টুকিটাকি ইতিহাসের মধ্যে আমরা জানবো ব্যাকটেরিওলজির জনক কে আসলে, এবং আধুনিক ব্যাকটেরিওলজির জনককে। এটা হচ্ছে এখানে আমাদের একজন নোবেল বিজয়ী আছে, সেই নোবেল বিজয়ী মহান মানুষের সম্পর্কে আমরা জানবো। আচ্ছা ব্যাকটেরিওলজির জনকটা আসলে কে? ব্যাকটেরিওলজির জনক হচ্ছে, আমরা জানতাম যে অ্যান্টনি ভ্যান লিউয়েনহুক বৃষ্টির ফোঁটা থেকে কি আবিষ্কার করেছে, ব্যাকটেরিয়া আবিষ্কার করেছে। তাহলে অ্যান্টনি ভ্যান লিউয়েনহুক যেহেতু ব্যাকটেরিয়া আবিষ্কার করেছে প্রথম, এই কারণে তাকে ব্যাকটেরিওলজির জনক, অথবা এটার আরেকটা নাম আছে, এটার আরেকটা নাম হচ্ছে প্রোটোজুওলজির জনক। আমরা জানি যে যখন একটা আদিকেন্দ্রিক জীবকে নিয়ে আমরা আলোচনা করব তখন এটাকে আমরা কি বলবো, প্রোক্যারিওটিক সেল, তাই তো? তো এই জন্য একে বলা হয় প্রোটোজুওলজি, জুওলজির জনক। ওকে, তাহলে ব্যাকটেরিওলজির জনক অথবা প্রোটোজুওলজির জনককে, প্রোটোজুওলজির জনক হচ্ছে আমাদের অ্যান্টনি ভ্যান লিউয়েনহুক। অ্যান্টনি সাহেব আমরা লিখে রাখি, অ্যান্টনি সাহেব। ঠিক আছে, ডান। আচ্ছা এর পরবর্তীতে আমাদের আসছে হচ্ছে আধুনিক ব্যাকটেরিওলজির জনক। মানে খুবই মুশকিলের কথাবার্তা না, একবার বললাম আমরা ব্যাকটেরিওলজির জনক, এখন আবার পড়া লাগবে আধুনিক ব্যাকটেরিওলজির জনক। আচ্ছা আধুনিক ব্যাকটেরিওলজির জনকের হিস্ট্রিটা কি? হিস্ট্রিটা হচ্ছে যে আমাদের একজন বিজ্ঞানী আছে, নাম হচ্ছে লুই পাস্তুর। লুই পাস্তুর একটা থিওরি দিয়েছিল, সেই থিওরির নাম হচ্ছে জার্ম থিওরি অফ ডিজিজেস। অর্থাৎ এই যে থিওরি বা তত্ত্ব, এই তত্ত্ব দেওয়ার কারণে লুই পাস্তুরকে আমরা বলছি আধুনিক ব্যাকটেরিওলজি অথবা প্রোটোজুওলজির জনক। তাহলে যদি আপনার কোশ্চেন আসে যে আধুনিক ব্যাকটেরিওলজি অথবা প্রোটোজুওলজির জনককে, আপনি কি বলবেন? আপনি নিঃসন্দেহে বলবেন আধুনিক ব্যাকটেরিওলজি বা প্রোটোজুওলজির জনক হচ্ছে লুই পাস্তুর। লুই পাস্তুর, ঠিক আছে। এরপরে একজন নোবেল বিজয়ীর নাম আমরা পড়বো বলছিলাম। তো এই যে নোবেল বিজয়ী, এই নোবেল বিজয়ীর নামটা হচ্ছে রবার্ট কক। কেন উনি নোবেল পেয়েছিলেন? উনি নোবেল পেয়েছিলেন একটা বিশেষ কারণে। তার কারণটা হচ্ছে রবার্ট কক, কারণটা হচ্ছে উনি একটা বিশেষ ধরনের ব্যাকটেরিয়া আবিষ্কার করেছিলেন। সেই ব্যাকটেরিয়ার নামটা কি? সেই ব্যাকটেরিয়ার নামটা হচ্ছে মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, অর্থাৎ যার মাধ্যমে আমাদের যক্ষা রোগটা হয়। মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। আমরা কি বুঝতে পারলাম? তাহলে এই যে নোবেল বিজয়ীকে রবার্ট কর্ক, এবং তিনি কিসের জন্য বিখ্যাত বা কিসের জন্য নোবেল বিজয়ী হয়েছে, সেটা হচ্ছে মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস কিসের নাম? মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস হচ্ছে আমাদের যে যক্ষা রোগটা হয়, সেই যক্ষা রোগের যে ব্যাকটেরিয়া, সেই ব্যাকটেরিয়াটা হচ্ছে মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। এই হচ্ছে আমাদের মোটামুটি ভাবে একটু ইতিহাস। এখান থেকে আসলে মাঝে মাঝে আপনাকে এমসিকিউ দিয়ে দিবে। তো এমসিকিউ এর জন্য এই যে তিনটা লাইন বা তিনটা ইনফরমেশন, এই তিনটা ইনফরমেশন জানলে অনেক বেশি পরিমাণে না। আচ্ছা এরপর চলে আসি আমরা ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্যতে। আচ্ছা এরপরে আমরা দেখবেন বইতে অনেকগুলো 10-12টা বৈশিষ্ট্য আছে, সবগুলো আমরা এখানে পড়াশোনার চেষ্টা করবো। আচ্ছা শুরু করি আমরা। তাহলে ব্যাকটেরিয়া অত্যন্ত ছোট আকারের জীব সাধারণত, এটা আমরা জানি। আমরা আগে বলছি যে ব্যাকটেরিয়া আণুবীক্ষণিক জীব। যদি আণুবীক্ষণিক হয় মানে তাকে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতে হয়, তাহলে সে অবশ্যই ছোট হবে, কমন সেন্স। আচ্ছা এর পরবর্তীতে ব্যাকটেরিয়া আদিকেন্দ্রিক। আমরা জানতাম যে মনের রাজ্যের প্রাণীগুলা বা ব্যাকটেরিয়া এককোষী এবং আদিকেন্দ্রিক, অর্থাৎ তার যে নিউক্লিয়াস, সেই নিউক্লিয়াসটা সুগঠিত নয়। এবং আমরা প্রথম অধ্যায়ে এটাও পড়েছি যে যারা কিনা আদিকেন্দ্রিক জীব হয় তাদের মাঝখানে এক ধরনের রাইবোসোম থাকে এবং আমাদের দেহে আরেক ধরনের রাইবোসোম থাকে। যারা আদিকেন্দ্রিক জীব তাদের দেহে কোন ধরনের রাইবোসোম থাকে? তাদের দেহে থাকে 70S রাইবোসোম, এবং আমাদের দেহে কোন ধরনের রাইবোসোম থাকে? আমাদের থাকে হচ্ছে 80S রাইবোসোম। আচ্ছা
ঝিল্লিবদ্ধ কোনো অঙ্গাণু থাকে না, আমরা জানি এই কারণে সে হচ্ছে আধিকন্দ্রিক হয়েছে। এর পরবর্তীতে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর প্রধানত উপাদান হচ্ছে পেপটিডিওগ্লাইকেন অথবা মিউকোপ্রোটিন এবং সাথে মুরামিক অ্যাসিড অথবা টিকুইক অ্যাসিডও থাকতে পারে। আমরা যখন ব্যাকটেরিয়ার গঠনটা একটু পরে পড়বো তখনই আমরা এই যে পেপটিডিগ্লাইকন অথবা মুরামিক অ্যাসিড অথবা মিউকোপ্রোটিনের কথা আমরা জানবো। তাহলে ব্যাকটেরিয়ার যে কোষ প্রাচীরটা, সেই কোষ প্রাচীরটা এই জিনিসপত্রগুলো দ্বারা গঠিত হয়ে থাকে। ওকে, ডান। আচ্ছা, এর পরবর্তী আমরা চলে যাই নেক্সট স্লাইডে। এটা হচ্ছে 4 নম্বর বিষয়টা হচ্ছে এদের বংশগতি উপাদান হলো একটি দ্বিসূত্র কার্যত বৃত্তাকার ডিএনএ অণু। প্রশ্ন হচ্ছে কার্যকর বৃত্তাকার ডিএনএ অণুকে আমরা কি বলতাম? কার্যকর ডিএনএ অণুকে আমরা বলতাম সেটা হচ্ছে নিউক্লিওয়েড অঞ্চল। তাহলে এই যে নিউক্লিওয়েড অঞ্চল, তাহলে ব্যাকটেরিয়ার যে কার্যত ডিএনএটা আছে সেটাকে আমরা কি বলি? নিউক্লিওয়েড অঞ্চল বলা হয়। কারণ এই যে নিউক্লিওয়েড অঞ্চল, কারণ এখানে বৃত্তাকার ডিএনএ বিদ্যমান থাকে। 5 নম্বর বৈশিষ্ট্য এদের বংশবৃদ্ধির প্রধান প্রক্রিয়া আমরা আগে পড়ে এসেছি দ্বিবিভাজন প্রক্রিয়া। এটা আসলে বংশবৃদ্ধি করে এবং ব্যাকটেরিয়ার দ্বিবিভাজন প্রক্রিয়ায় সাধারণত 30 মিনিট সময় লাগে। এই ইনফরমেশনটা যে ব্যাকটেরিয়ার দ্বিবিভাজন প্রক্রিয়ায় 30 মিনিট সময় লাগে, এই ইনফরমেশনটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। আপনাকে প্রশ্ন করবে যে ব্যাকটেরিয়ার দ্বিবিভাজনে কতটুকু আসলে সময় লাগে। ব্যাকটেরিয়ার দ্বিবিভাজনে সময় লাগে 30 মিনিট। ব্যাকটেরিয়ার দ্বিবিভাজনে কতটুকু সময় লাগে? 30 মিনিট সময় লাগে। 6 নম্বর বৈশিষ্ট্য এদের কতগুলো পরজীবী এবং রোগ উৎপাদনকারী, অধিকাংশ মৃতজীবী এবং কিছু স্বনির্ভর। অর্থাৎ আমরা তো বলেছিলাম যে ব্যাকটেরিয়ার মাঝখানে কোনো ধরনের ক্লোরোফিল নাই, তাই যেহেতু ব্যাকটেরিয়ার মাঝখানে কোনো ধরনের ক্লোরোফিল নাই, তাদের বেশিরভাগই পরজীবী অথবা রোগ উৎপাদনকারী অথবা মৃতজীবী হয়ে তারা বাসস্থান বা তারা জীবন ধারণ করবে। ঠিক আছে, পরবর্তী স্লাইডে চলে যাই। এরা সাধারণত বেসিক রং ধারণ করতে পারে এবং আমরা জানি যে বেসিক রং ধারণকারী এই যে ব্যাকটেরিয়া এইভাবে বা বেসিক রং দ্বারা ধারণ করতে পারে এবং যারা ধারণ করতে পারে না, এর ভিত্তিতে ব্যাকটেরিয়াকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। সামনে আমরা পড়বো, সেটা হচ্ছে একটা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া আর একটা হচ্ছে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া। তাহলে ব্যাকটেরিয়া অবশ্যই কি ধারণ করতে পারবে? ব্যাকটেরিয়া অবশ্যই হচ্ছে আমাদের বেসিক রং ধারণ করতে পারে। তাহলে বেসিক রং ধারণ করতে পারে ভাইরাসটা ব্যাকটেরিয়া অবশ্যই বেসিক রং ধারণ করতে পারবে। ফাস্ট ভাইরাসের প্রতি এরা খুবই সংবেদনশীল মানে কি ভয় পায়। যেমন আমরা যখন ভাইরাস করেছি আমরা দেখছি যে না কিভাবে করে হচ্ছে যে আমাদের টি2 ফাস্ট ভাইরাস গুলো আছে, সেই ফাস্ট ভাইরাস গুলো ইগোলা ব্যাকটেরিয়াকে ধ্বংস করে দিত। তাহলে যেহেতু ফাস্ট ভাইরাসের প্রতি এরা অনেক সংবেদনশীল, মানুষের অনেক ভয় পায় না ভাই না, তো কারণ আসলেই ওদের জীবন শেষ। তাহলে এরা কোন ভাইরাসের প্রতি অনেক বেশি পরিমাণে সংবেদনশীল? এরা অবশ্যই ফাস্ট ভাইরাসের প্রতি অনেক বেশি পরিমাণে সংবেদনশীল। এরপর এদের অধিকাংশ অজৈব লবণ। এখানে মেডিকেল একটা প্রশ্ন করে দেয় যে নিচের কোনটি ব্যাকটেরিয়ার ক্ষেত্রে সত্য নয়। আপনাকে ক নাম্বারে বলবে এরা জৈব লবণ জারিত করে শক্তি উৎপাদন করে, খ নাম্বারে বলবে এরা অজৈব লবণ বিজারিত করে শক্তি উৎপাদন করে, গ নাম্বারে বলবে এরা কোনো কিছুই না, এরা হয়তো বা জৈব যৌগ মানে জৈব যৌগ বা জৈব রিলেটেড কোনো কিছুই লবণ, এরা হয়তো বা লবণ না অন্য কিছু ব্যবহার করে শক্তি উৎপাদন করে। সুতরাং আপনি কি করবেন? আপনি চোখ বন্ধ করে দেখবেন আচ্ছা জৈব শব্দটা আছে এটাই দাগে দিই, তারপরে কি করবেন? ভুল। সুতরাং অবশ্যই এটা কি হবে? এটা হবে অজৈব লবণ ব্যবহার করে। ব্যাকটেরিয়া অজৈব লবণ ব্যবহার করে তাদের যে শক্তি উৎপাদন, সেই শক্তি উৎপাদন করে কি হিসেবে? অজৈব লবণ ব্যবহার করে। ডান। আচ্ছা, এর পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি এরা -17 থেকে 80 ডিগ্রি সেলসিয়াসে বসবাস করতে পছন্দ করে। এটা খুবই ইম্পর্টেন্ট কথা। -17 থেকে 80 ডিগ্রি সেলসিয়াস, -17 থেকে 80 ডিগ্রি সেলসিয়াস। এবং আমরা যদি আরেকটি ব্যাকটেরিয়ার কথা বলি, অর্থাৎ যারা অন্য প্রজাতির ব্যাকটেরিয়া, তারা কিন্তু অনেক ব্যাকটেরিয়া আছে এর থেকে অনেক বেশি পরিমাণে যে তাপমাত্রা, সেই তাপমাত্রা সহ্য করতে পারে। তাহলে এরা -17 থেকে 80 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এরা বেঁচে থাকতে পারে। -17 থেকে 80 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এরা বেঁচে থাকতে পারে। আচ্ছা, এর পরবর্তীতে আমরা জানবো যে ব্যাকটেরিয়া আসলে কয় ধরনের হয়, ব্যাকটেরিয়ার প্রকারভেদগুলো কি, ব্যাকটেরিয়ার যে গঠন সেই গঠনগুলো কি। অজৈব লবণ জারিত করে ব্যাকটেরিয়া শক্তি সংগ্রহ করে। চলেন পরবর্তী স্লাইডে যাই। 11 নাম্বার, এদের অধিকাংশই অজৈব লবণ জারিত করে শক্তি সংগ্রহ করে। আমরা জানি ব্যাকটেরিয়ার প্রতিকূল পরিবেশে টিকে থাকার জন্য এন্ডোস্পোর গঠন করে। এন্ডো মানে কি? বায়োলজিতে যখনই আপনারা এন্ডো শব্দটা দেখবেন তখনই এন্ডো মানে ভিতরে, অর্থাৎ ও তার ভিতরে একটা রেণু উৎপাদন করে যার নাম হচ্ছে অন্তঃরেণু গঠন করে। এবং এটা কখন গঠন করবে? যখন সে প্রতিকূল পরিস্থিতিতে যাবে। এবং যখনই আপনারা এন্ডো পাবেন তার মানে হবে এটা অভ্যন্তরীণ স্পোর। যদি এটা এপি হইতো মানে কি হয়তো বা বাইরে, পেরি মানেও বাইরে। আচ্ছা,
প্রকৃত ক্রোমোজোম না থাকায় মাইটোসিস এবং মিয়োসিস ঘটে না। আমরা দেখেছি ব্যাকটেরিয়ার মাঝখানে যে একটা গোলাকার যে ডিএনএ, সেই ডিএনএ বিদ্যমান থাকে এবং এটাকে আমরা নিউক্লিওয়েড অঞ্চল বলি। যেহেতু এখানে প্রকৃত কোনো ক্রোমোজোম থাকে না, তাই মাইটোসিস এবং মিয়োসিস ব্যাকটেরিয়ার ক্ষেত্রে অবশ্যই হবে না। আচ্ছা, এরপর বুঝি যে কতগুলো বাধ্যতামূলক অবায়বীয় অর্থাৎ অক্সিজেন থাকলে বাঁচতে পারে না। উদাহরণটা অনেক বেশি ইম্পর্টেন্ট, ক্লস্ট্রিডিয়াম। অব্লিগেট অ্যানারোবিস। অ্যানারোবিস মানে কি? অ্যানারোবিস মানে অবায়বীয়, তার মানে এরা কখনো বাতাস ঢুকলে এরা বেঁচে থাকতে পারে না, এরা অক্সিজেন সহ্য করতে পারে না। এই কারণে আমরা বলছি এরা বাধ্যতামূলক অবায়বীয়, অব্লিগেট অ্যানারোবিস। এটার এক্সাম্পল হচ্ছে ক্লস্ট্রিডিয়াম। যখন আমরা চিপসের প্যাকেট ইউজ করি, যেখানে বদ্ধ অবস্থায় থাকে, তো এরকম বদ্ধ অবস্থায় ক্লস্ট্রিডিয়াম জন্মগ্রহণ করতে পারে, কারণ ক্লস্ট্রিডিয়াম কখনোই অক্সিজেন সহ্য করতে পারবে না। তাহলে ক্লস্ট্রিডিয়াম কি? একটা অবায়বীয় অ্যানারোবিক, অবায়বীয় বাধ্যতামূলক পরজীবী। ঠিক আছে, এর পরবর্তীতে আসে, এখানে আমরা বললাম যে বাধ্যতামূলক অবায়বীয়, এরপরে আছে হচ্ছে আমাদের সুবিধাবাদী অবায়বীয়। আচ্ছা, সুবিধাবাদী অবায়বীয় কি মানে? ওর কিছু যায় আসে না, আপনি ওরে অক্সিজেনের মধ্যে রাখেন, অক্সিজেনের মধ্যে না রাখেন, ওর কিছু যায় আসে না। আমি খুবই হ্যান্ডসাম এবং আমি সব জায়গায় বাঁচতে পারি। সেটা হচ্ছে কতগুলো সুবিধাবাদী অবায়বীয়, অর্থাৎ অক্সিজেন উপস্থিতও এরা বাঁচতে পারে। এটার এক্সাম্পল কি? এটার এক্সাম্পল হলো ভাইয়া ইকোলাই। ইকোলাই হচ্ছে আমাদের সুবিধাবাদী অবায়বীয়, সুবিধাবাদী অবায়বীয়। আচ্ছা, এর পরবর্তী কতগুলো বাধ্যতামূলক বায়বীয়। বাধ্যতামূলক বায়বীয় বা অব্লিগেট অ্যারোবিস, এরা মানে কি? এর মানে এরা অক্সিজেন ছাড়া বাঁচতে পারবে না। কতগুলো অক্সিজেন সহ্য করতে পারে না, আর কতগুলো অক্সিজেন ছাড়া বাঁচতে পারবে না। ওদেরকে যদি অক্সিজেন না দেয় তাহলে ওরা কখনোই বাঁচতে পারবে না। এক্সাম্পলটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এক্সাম্পলটা হচ্ছে আমাদের অ্যাজিডোব্যাক্টর বিজারিঙ্কা, অ্যাজিডোব্যাক্টর বিজারিঙ্কা। এবং স্ক্যাবিস রোগের যে ব্যাকটেরিয়াটা আছে সেটা মোটামুটি ভাবে অবায়বীয়। আচ্ছা, ঠিক আছে, এই গেল হচ্ছে আমাদের ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্যগুলো। তাহলে সুবিধাবাদী অবায়বীয় হচ্ছে অবশ্যই ইকোলাই হবে। যদি আমরা বলি যে বাধ্যতামূলক বায়বীয় অর্থাৎ অক্সিজেন ছাড়া বাঁচতে পারে না, এটা হবে বিজারিঙ্কা। এর আগে আমরা পড়ছি সেটা হচ্ছে বাধ্যতামূলক অবায়বীয় বা অব্লিগেট অ্যানারোবিস, এটা অবশ্যই ক্লস্ট্রিডিয়াম। আচ্ছা, এই গেল হচ্ছে আমাদের ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য। চলেন আমরা একটা ব্যাকটেরিয়ার গঠনটা পড়ে আসি। তার জন্য কি করতে হবে? তার জন্য আমাদেরকে একটা সুন্দর মতো ছবি আঁকতে হবে। ছবিটা আঁকি। এরপর এটা এই যে মাঝখানে যে প্রাচীরটা আছে এখান থেকে ব্যাকটেরিয়ার ভিতরে প্রবেশ করে।
এই হচ্ছে আমাদের ব্যাকটেরিয়ার শিং। ওকে, এবার চলেন আমরা এই যে চিত্রটা আছে ব্যাকটেরিয়ার, এই চিত্রটাকে একটু লেবেলিং করি, অর্থাৎ কোন জায়গায় আসলে কোন জিনিসটা আছে। আমরা সর্বপ্রথম বাইরের যে আবরণটা দেখতে পাচ্ছি, যে আবরণটা আসলে গোলাপি কালার কালিতে দেখানো হয়, এই জিনিসটার নাম হচ্ছে, এই জিনিসটার নাম কি? এই জিনিসটার নাম হচ্ছে ক্যাপসুল। এই জিনিসটার নাম হচ্ছে ক্যাপসুল। আচ্ছা, এর পরবর্তীতে এটার ভিতরে আমরা দেখতে পাচ্ছি ওর একটা প্রাচীর আছে, এবং এই জিনিসটাকে আমরা বলি ব্যাকটেরিয়ার, এই জিনিসটাকে আমরা বলি ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর। এই যে এখান থেকে এটা হচ্ছে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর। এটা কি? এটা হচ্ছে অবশ্যই ব্যাকটেরিয়ার হবে কোষ প্রাচীর। ঠিক আছে, কোষ প্রাচীর। ওকে, আচ্ছা, এবার আমরা কোষ প্রাচীরের একটু ভিতরে প্রবেশ করি। কোষ প্রাচীরের একটু ভিতরে প্রবেশ করলে দেখবো এই যে ব্যাকটেরিয়ার এই ভিতরের পার্টটা, এই ভিতরের পার্টটাতে আরেকটা লেয়ার আছে, এই লেয়ারটাকে আমরা অবশ্যই বলতেছি প্লাজমা মেমব্রেন। এই হচ্ছে আমাদের প্লাজমা মেমব্রেন। প্লাজমা মেমব্রেন। আচ্ছা, এর পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি প্লাজমা মেমব্রেনটা ভিতরের দিকে ভাঁজ হয়ে গেছে। এই যে ভিতরের দিকে ভাঁজ হয়ে যাওয়ার পার্টটা, এই পার্টটাকে আমরা বলছি, এই পার্টটাকে আমরা বলছি মেসোজোম। কি বলতেছি? এই পার্টটাকে আমরা বলছি মেসোজোম। মেসোজোম। ঠিক আছে, এই পার্টটাকে আমরা বলছি মেসোজোম। আচ্ছা, এর পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি এইখানে ওর একটা ডিএনএ আছে, এখানে ওর একটা চক্রাকার অংশ আছে, যে চক্রাকার অংশটাকে আমরা বেসিক্যালি বলছি ক্রোমোসোম বা ডিএনএ। ঠিক আছে, এই চক্রাকারটাকে আমরা বলছি ক্রোমোসোম। আচ্ছা, এর পরবর্তীতে আমরা ওর যে ডিএনএ বা চক্রাকার ডিএনএ বা ক্রোমোসোম, এই বাদে আরেকটা ছোট ডিএনএ পাচ্ছি, এটাকে বলতেছি আমরা, এই পার্টটাকে আমরা বলছি, এই পার্টটাকে আমরা বলছি প্লাজমিড। প্লাজমিড। ঠিক আছে, প্লাজমিড। আচ্ছা, এর পরবর্তী আমরা এখানে ক্ষুদ্র ক্ষুদ্র দুইটা জিনিস দেখতে পাচ্ছি। একটার নাম হচ্ছে এখান থেকে বলিউটিন। কি নাম? বলিউটিন। এই জিনিসটার নাম হচ্ছে আমাদের বলিউটিন। আচ্ছা, আমরা এটা উল্টা পাশ থেকে জানি। তাহলে এই জিনিসটার নাম হচ্ছে আমাদের বলিউডেন। আচ্ছা, এখানে আমরা দুইটা জিনিস দেখতে পাচ্ছি, এই দুইটা জিনিস জোড়ায় জোড়ায় অবস্থান করছে। এই দুইটা জিনিসের নাম হচ্ছে আমাদের রাইবোসোম। রাইবোসোম। আচ্ছা, এরপরে এই যে ব্যাকটেরিয়াটা আছে, এই ব্যাকটেরিয়ার আশপাশ দিয়ে যে ব্যাকটেরিয়ার শিংগুলা গজায় গেছে, এই জিনিসগুলোর নাম হচ্ছে আমাদের ফ্লাজেলা। এই জিনিসগুলোর নাম কি? এই জিনিসগুলোর নাম হচ্ছে আমাদের ফ্লাজেলা। একটু ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই জিনিসটার নাম হচ্ছে ফ্লাজেলা, এবং এই যে পার্টটা শিংয়ের মধ্যে দাঁড়া হয়ে আছে, এই মানে দাঁড়িয়ে আছে, এই পার্টটার নাম হচ্ছে আমাদের, এই পার্টটার নাম, এই পার্টটার নাম হচ্ছে আমাদের, এই পার্টটার নাম হচ্ছে আমাদের পিলি। পিলি। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি কি পেলাম? আমরা প্রথমে পেলাম হচ্ছে ওর যে ক্যাপসুল স্তরটা, তারপরে আমরা পেলাম ওর কোষ প্রাচীর, তারপরে পেলাম হচ্ছে ওর হচ্ছে প্লাজমা মেমব্রেন। প্লাজমা মেমব্রেন ভিতরের দিকে ভাঁজ হয়ে একটা জিনিস তৈরি করে, সেই জিনিসের নাম হচ্ছে মেসোজোম। এর পরবর্তীতে আমরা ওর ফ্লাজেলা পেলাম, এর পরবর্তীতে ওর পিলি পেলাম, মাঝখানে আমরা ক্রোমোসোম পেলাম, এবং মাঝখানে একটা প্লাজমিড পেলাম, এরপরে হচ্ছে আমাদের বলিউটিন। এই হচ্ছে মোটামুটি আমাদের ব্যাকটেরিয়ার গঠন। আচ্ছা, এরপরে এই ব্যাকটেরিয়ার গঠনের যেসব অঙ্গ প্রত্যঙ্গ গুলো আছে, সেই অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে নিয়ে আমাদের কিছু কিছু পড়াশোনা আছে। চলে যাই নেক্সট স্লাইডে। আচ্ছা, প্রথমত কোষ প্রাচীর। এই যে বাইরের কোষ প্রাচীরটা ছিল আগের স্লাইডে, এই কোষ প্রাচীরটা আসলে কি দ্বারা গঠন হয়, এই জিনিসটা আমরা এখন করব। এই কোষ প্রাচীরটা বেসিক্যালি গঠিত হয় হচ্ছে মিউকোপ্রোটিন দ্বারা। কি দ্বারা গঠিত হয়? মিউকোপ্রোটিন দ্বারা। আমরা আগের স্লাইডে একদম যে প্রথম স্লাইডটা, এই যে এই স্লাইডটা আমরা বললাম যে ব্যাকটেরিয়ার, সরি, আমরা বৈশিষ্ট্য বলেছিলাম,
বৈশিষ্ট্য বলেছেন ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের প্রধান উপাদান হচ্ছে পেপটিডোগ্লাইকেন অথবা গ্লাইকান অথবা মিউকোপ্রোটিন। ঠিক আছে, আচ্ছা তাহলে এই যে ব্যাকটেরিয়ার যে ব্যাকটেরিয়ার যে কোষ প্রাচীরটা, সেই কোষ প্রাচীরটা কি দ্বারা গঠিত হইল? ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরটা প্রথমত গঠিত হইল মিউকোপ্রোটিন জাতীয়, যদি লিখি মিউকোপ্রোটিন জাতীয় এটার নাম হচ্ছে মিউকোপ্রোটিন জাতীয় পেপটিডোগ্লাইকান অথবা পেপটিডোগ্লাইকান। অথবা এটা একটা নাম হচ্ছে মিউরিন, একটা নাম হচ্ছে মিউরিন। তাহলে ব্যাকটেরিয়ার যে কোষ প্রাচীর, সেই কোষ প্রাচীরের এক নম্বরে কি দ্বারা গঠন করা হলো? এক নম্বরে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরটা গঠন হইল মিউকোপ্রোটিন জাতীয় পেপটিডোগ্লাইকান অথবা মিউরিন দ্বারা। এবং এটার সাথে কিছু জিনিস থাকে, এটার সাথে যে জিনিসটা থাকে সেই জিনিসটার নাম হচ্ছে মুরামিক অ্যাসিড অথবা টিকোইক অ্যাসিড। মুরামিক অ্যাসিড অথবা এর সাথে থাকে টিকোইক অ্যাসিড। আচ্ছা ঠিক আছে, তাহলে কোষ প্রাচীরের প্রধান উপাদান কি ছিল? মিউকোপ্রোটিন জাতীয় পেপটিডোগ্লাইকান অথবা মিউরিন, আর একটা কি ছিল? মুরামিক অ্যাসিড অথবা টিকোইক অ্যাসিড। মনে রাখতে হবে আমাদের যে মাইকোপ্লাজমা যে কোষ প্রাচীরটা আছে বা মাইকোপ্লাজমা যে ব্যাকটেরিয়াটা আছে, সেই ব্যাকটেরিয়াটার যে পেপটিডোগ্লাইকান অংশটুকু আছে, সেই ব্যাকটেরিয়া কি আছে? যে পেপটিডোগ্লাইকান অংশটা আছে, এই অংশটা খুবই কম এবং মাঝে মাঝে নাও থাকতে পারে, কি থাকতে পারে? নাও থাকতে পারে। এবং এই কারণে হচ্ছে মাইকোপ্লাজমা সবচেয়ে ক্ষুদ্র ব্যাকটেরিয়া। তাহলে মাইকোপ্লাজমার পেপটিডোগ্লাইকান নাই অথবা খুবই কম। মাইকোপ্লাজমা এর পেপটিডোগ্লাইকান অনুপস্থিত। মাইকোপ্লাজমা কি অনুপস্থিত? মাইকোপ্লাজমার পেপটিডোগ্লাইকান আসলে অনুপস্থিত। ঠিক আছে, এই হচ্ছে আমাদের কোষ প্রাচীরের পার্টটুকু। এই হচ্ছে আমাদের কিসের পার্টটুকু? এই হচ্ছে আমাদের কোষ প্রাচীরের পার্ট। আচ্ছা, এর পরবর্তী চলে আসে আমাদের ক্যাপসুলের পার্ট। অর্থাৎ আমরা যদি আগের সাইডে যাই, আমরা আগের সাইডে দেখছিলাম এই যে বাইরের প্রাচীরটুকু অর্থাৎ কোষ প্রাচীরের যে বাইরের অংশটুকু, এই অংশটুকুর নাম কি ছিল? এই অংশটুকুর নাম ছিল আমাদের ক্যাপসুল। চলো আমরা ক্যাপসুল পড়াশোনা করি। আচ্ছা, এই ক্যাপসুল আসলে কখন কাজ করবে? এই ক্যাপসুলের আরেকটা নাম আছে, এই আরেকটা নাম হচ্ছে এই ক্যাপসুলের, সেটা হচ্ছে লাইম স্তর, স্লাইম স্তর। কি স্তর? একটা হচ্ছে স্লাইম স্তর। তাহলে এইটার নাম কি? এটার নাম হচ্ছে স্লাইম স্তর। ব্যাকটেরিয়া যখন প্রতিকূল অবস্থা পালন করে বা প্রতিকূল অবস্থা অতিক্রম করে, তখন এই যে ক্যাপসুল, এই ক্যাপসুলটা কাজ করে, বা তখন এই ক্যাপসুলটা ব্যাকটেরিয়াকে প্রতিকূল অবস্থা থেকে বাঁচাতে সাহায্য করে। ব্যাকটেরিয়াকে প্রতিকূল অবস্থা থেকে বাঁচাতে সাহায্য করবে। প্রতিকূল অবস্থা থেকে বাঁচাতে সাহায্য করে। প্রতিকূল অবস্থা। ঠিক আছে, এইগুলো হচ্ছে আমাদের কোষ প্রাচীরের আলাপ এবং ক্যাপসুলের আলাপ। এর পরবর্তী চলে যাই আমরা। আচ্ছা, এরপর হচ্ছে ফ্লাজেলা। আমরা এখানে পড়ছিলাম এই যে পার্টটুকু, এই যে শিঙের মতো অংশগুলো, এই পার্টটুকুর নাম হচ্ছে আমাদের ফ্লাজেলা। এখন এখানে কিছু পড়াশোনা আছে। ফ্লাজেলা আসলে কি দ্বারা তৈরি হয়? ফ্লাজেলা আসলে একটা প্রোটিন দ্বারা তৈরি হয়, যে প্রোটিনটার নাম হচ্ছে ফ্লাজেলা আসলে একটা প্রোটিন দ্বারা তৈরি হয়, যে প্রোটিনটার নাম হচ্ছে ফ্লাজেলিন। ফ্লাজেলিন। ফ্লাজেলা কি দ্বারা তৈরি হয়?
ফ্লাজেলিন প্রোটিন দ্বারা তৈরি করা হয়। ফ্লাজেলিন প্রোটিন দ্বারা তৈরি হয়। এই ফ্লাজেলা থেকে এই পার্টটুকু আসলে অনেক বেশি পরিমাণে ইম্পর্টেন্ট। এবং এই ফ্লাজেলার তিনটা অংশ আছে। কি আছে? তিনটা অংশ আছে। প্রথম অংশটার নাম হচ্ছে ওর সূত্রক। দুই নম্বর অংশটার নাম হচ্ছে ওর একটা সংক্ষিপ্ত হুক আছে। কি আছে? সংক্ষিপ্ত হুক। আছে। এবং তিন নাম্বার জিনিস হচ্ছে এই বান্দার একটা বেসাল বডি আছে। কি আছে? এর একটা বেসাল বডি আছে। তাহলে এই ফ্লাজেলা থেকে ইম্পর্টেন্ট আলাপ হচ্ছে ফ্লাজেলিন প্রোটিন দ্বারা গঠিত হয়ে থাকে। এবং আরেকটা হচ্ছে এই তিনটা পার্ট আছে। একটা হচ্ছে সূত্রক, সংক্ষিপ্ত হুক, আরেকটা হচ্ছে বেসাল বডি। সূত্রক, সংক্ষিপ্ত হুক, আরেকটা হচ্ছে বেসাল বডি। তাহলে ফ্লাজেলিনের পার্টটা আমাদের ক্লিয়ার। ছোট হও আচ্ছা ঠিক আছে, এই হচ্ছে আমাদের ফ্লাজেলা। আচ্ছা, এরপর চলে আসে হচ্ছে আমাদের পিলি। আচ্ছা, পিলি কোন জিনিসটা আমরা দেখছিলাম এই জায়গা থেকে, এই যে এই পার্টটুকুর নাম কি দিয়েছিলাম? এই পার্টটুকুর নাম ছিল আমাদের পিলি, রাইট? এই পার্টটুকুর নাম কি ছিল? এই পার্টটুকুর নাম ছিল আমাদের পিলি। আচ্ছা, পিলি জিনিসটা কি দ্বারা তৈরি হয়? পিলি জিনিসটাও একটা প্রোটিন দ্বারা তৈরি করা হয়। যে প্রোটিনের নাম হবে পিলিন প্রোটিন। এই প্রোটিনের নাম কি? যে প্রোটিনের নাম হচ্ছে পিলিন প্রোটিন। এবং এই পিলি সাধারণত কোন ব্যাকটেরিয়ার মাঝখানে দেখা যায়? এই পিলি সাধারণত যে গনেরিয়া ব্যাকটেরিয়া আছে, গনেরিয়া যে ব্যাকটেরিয়া আছে, এই গনেরিয়া ব্যাকটেরিয়ার মাঝখানে এই পিলটা বিদ্যমান থাকে। এবং ইম্পর্টেন্ট হচ্ছে গনেরিয়া একটা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। কেন এরা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া? কারণ এদের যে বেসিক রংটা ছিল সেই রংটা এরা ধরে রাখতে পারে না, এই কারণে এরা হচ্ছে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। এবং এদের মাঝখানে আসলে পিলি পাওয়া যায়। এবং পিলির আরেকটা কাজ আছে। পিলির আরেকটা কাজ হচ্ছে হলো পিলি আসলে পশু দেহের মধ্যে সংযুক্তি ঘটায়। দেহে সংযুক্তি ঘটায়। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ফ্লাজেলা এবং পিলির কাহিনী। ফ্লাজেলা কি? ফ্লাজেলা অবশ্যই একটা ফ্লাজেলিন প্রোটিন দ্বারা গঠন করা হবে। এবং ফ্লাজেলার মধ্যে কোন জিনিসগুলো থাকবে? ফ্লাজেলার মধ্যে থাকবে হচ্ছে আমাদের সূত্রক, সংক্ষিপ্ত হুক এবং বেসাল বডি। পরবর্তীতে পিলিতে আমরা পিলিন পাবো। পিলিন প্রোটিন দ্বারা গঠিত হয়ে থাকে এবং এটা গনেরিয়া ব্যাকটেরিয়ার মাঝখানে পাওয়া যায় এবং এইটা কোষকে সংযুক্ত ঘটে। আচ্ছা, এরপর হচ্ছে প্লাজমা মেমব্রেন। অর্থাৎ ব্যাকটেরিয়ার এই যে প্লাজমা মেমব্রেন, এই পার্টটুকু, এটা হচ্ছে আমাদের প্লাজমা মেমব্রেন। ব্যাকটেরিয়ার এই পার্টটুকুর নাম কি? প্লাজমা মেমব্রেন। আচ্ছা, প্লাজমা মেমব্রেনে কি কি ফিচার আসলে আছে? প্লাজমা মেমব্রেনের এক নাম্বার ফিচার হচ্ছে ইম্পর্টেন্ট, যেটা সেটা হচ্ছে ব্যাকটেরিয়ার প্লাজমা মেমব্রেনের মাঝখানে কোনো ধরনের কোলেস্টেরল নাই। কি নাই? কোনো ধরনের কোলেস্টেরল নাই। আপনি এখানে ফসফোলিপিড, বাইলেয়ার পাবেন, সবকিছু পাবেন, বাট এখানে কোনো ধরনের কোলেস্টেরল নাই। কোন ধরনের কোলেস্টেরল নাই। ঠিক আছে, এই হচ্ছে আমাদের প্লাজমা মেমব্রেন। এবং এছাড়া প্লাজমা মেমব্রেনের মধ্যে যে ফসফোলিপিড বাইলেয়ার, সেটা অবশ্যই অবস্থান করবে। ফসফোলিপিড বাইলেয়ার। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ফসফোলিপিড বাইলেয়ার। এটা কোথায় অবস্থান করবে? প্লাজমা মেমব্রেনে অবস্থান করবে। ইম্পর্টেন্ট হচ্ছে এই জায়গাটা। কোলেস্টেরল ব্যাকটেরিয়ার কোষপ্রাচীরের মাঝখানে বা প্লাজমা মেমব্রেনের মাঝখানে নাই। এবারে চলে আসলে আমরা আরেকটা জিনিস নিয়ে পড়ব, সেটা হচ্ছে মেসোজোম। আচ্ছা, মেসোজোম কি? মেসোজোম হচ্ছে, আমরা যদি আগের স্লাইডে যাই তাহলে এখানে আমরা দেখব
ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরটা বা প্লাজমা মেমব্রেনটা ভিতরের দিকে ভাঁজ হয়ে আছে। এই যে ভিতরের দিকে ভাঁজটা, এই ভাঁজটার নাম কি? এই ভাঁজটার নাম হচ্ছে মেসোজোম। তাহলে মেসোজোম কি? মেসোজোম হচ্ছে ব্যাকটেরিয়ার যে প্লাজমা মেমব্রেন, প্লাজমা মেমব্রেন প্লাজমা মেমব্রেন ভিতরের দিকে ভাঁজ হয়ে যে জিনিস উৎপন্ন করে, ভিতরের দিকে ভাঁজ হয়ে যে জিনিস উৎপন্ন করে। এটুকু বুঝলাম। তাহলে মেসোজোম কি? মেসোজোম হচ্ছে প্লাজমা মেমব্রেন ভিতরের দিকে ভাঁজ হয়ে যা উৎপন্ন করবে সেটাকে আমরা বলতেছি মেসোজোম। এবং মেসোজোমের কাজটা কি? সাধারণত মনে করা হয় মেসোজোম আসলে কোষ বিভাজনে সাহায্য করে, কোষ বিভাজনে সাহায্য করে। কোষ বিভাজনে সাহায্য করে। মেসোজোম কি করে? মেসোজোম কোষ বিভাজনে সাহায্য করে। পরবর্তীতে চলে যাই। এরপর হচ্ছে আমাদের সাইটোজোম, সাইটোপ্লাজম, এরপরে হচ্ছে ক্রোমোজোম এবং আমাদের লাস্ট অফ অল প্লাজমিড। মনে রাখতে হবে এই যে আমাদের সাইটোপ্লাজমটা আছে, এই সাইটোপ্লাজমের মাঝখানে অনেকগুলো জিনিসপত্র অবস্থান করে। সাইটোপ্লাজমে অবশ্যই কি থাকবে? রাইবোজোম অথবা পলিরাইবোজোম থাকবে। এবং সাইটোপ্লাজম সাধারণত অর্ধ স্বচ্ছ ধবধবে জেলিনায় অবস্থান করে। এবং যারা কিনা যেই ব্যাকটেরিয়া গুলো সালোক সংশ্লেষণ করে তাদের সাইটোপ্লাজমে কি থাকে? তাদের সাইটোপ্লাজমে থাকে হচ্ছে একটা স্পেশাল জিনিস, নাম হচ্ছে ক্রোমাটোফোর। নাম হচ্ছে ক্রোমাটোফোর। ঠিক আছে। এবং আমরা দেখছিলাম সাইটোপ্লাজমে আরেকটা জিনিস অবস্থান করে, সেটা হচ্ছে ভলিউটিন। ঠিক আছে। তাহলে এই দুটো জিনিস আসলে সাইটোপ্লাজমে কি থাকে? সাইটোপ্লাজমে কি থাকে? অবশ্যই ক্রোমাটোফোর থাকবে এবং আরেকটা কি? আরেকটা হচ্ছে ভলিউটিন থাকবে। ঠিক আছে, আরেকটা হচ্ছে ভলিউটিন থাকবে। এছাড়াও বিভিন্ন ধরনের ফটোসিনথেটিক পিগমেন্ট গুলো অবস্থান করতে পারে এবং ইত্যাদি অবস্থান করতে পারে। এরপরে চলে আসে আমাদের ক্রোমোজোম। আমরা ক্রোমোজোমে একটা জিনিস পড়েছিলাম, নিউক্লিয়ার বা ব্যাকটেরিয়ার যে ক্রোমোজোম গুলো আছে সেই ক্রোমোজোম গুলো অবশ্যই কি হবে? বৃত্তাকার ডিএনএ ধারণ করবে এবং এই কারণে এটা প্রকৃত ক্রোমোজোম নয়। ক্রোমোজোম এবং এখানে কি থাকে? হচ্ছে নিউক্লিয় ওয়েট বিদ্যমান, নিউক্লিয় ওয়েট অঞ্চল বিদ্যমান। আচ্ছা, নিউক্লিয় ওয়েট অঞ্চলটা কি? নিউক্লিয় ওয়েট অঞ্চলটা হচ্ছে যে বৃত্তাকার ডিএনএ যে অঞ্চল জুড়ে বিদ্যমান থাকে তাকে আমরা বলতেছি নিউক্লিয় ওয়েট অঞ্চল বিদ্যমান। এবং এখানে ইম্পর্টেন্ট আরেকটা লাইন আছে, সেটা হচ্ছে এখানে বৃত্তাকার ডিএনএ বিদ্যমান। ঠিক আছে, এই হচ্ছে আমাদের বৃত্তাকার ডিএনএ। এর পরবর্তীতে প্লাজমিড। আসলে প্লাজমিড কি? প্লাজমিড হচ্ছে, আমরা যদি আগের একটু গঠনের লক্ষ্য করি, এই হচ্ছে গঠন, আমাদের গঠনে লক্ষ্য করি এই জায়গাতে হচ্ছে আমাদের প্লাজমিড বিদ্যমান থাকে। আচ্ছা, প্লাজমিড কি? প্লাজমিড হচ্ছে ওর যে একটা স্পেশাল ডিএনএ আছে বা একটা যে ক্রোমোজোম আছে, সেই ক্রোমোজোমের বাইরে একটা ক্ষুদ্র ক্রোমোজোম থাকে, যে ক্ষুদ্র ডিএনএ থাকে, যে ক্ষুদ্র ডিএনএটা অবশ্যই এখানে দুইটা ফিচার ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে এক নাম্বার প্লাজমিড হবে স্বপ্রজননক্ষম এবং প্লাজমিড অবশ্যই স্বল্প জিন যুক্ত হবে। স্বল্প জিন মানে এটা বেশি জিন বহন করবে না, স্বল্প জিন বিশিষ্ট। তাহলে এক নাম্বার কি? এক নাম্বার হচ্ছে প্লাজমিড স্বপ্রজননক্ষম, আর একটা হচ্ছে স্বল্প জিন বিশিষ্ট। প্লাজমিড স্বপ্রজননক্ষম এবং আরেকটা হচ্ছে স্বল্প জিন বিশিষ্ট। আমরা জেনে থাকি যখন আমরা অনেক বেশি উন্নত
প্রজননক্ষম বা উন্নত বৈশিষ্ট্য সম্পন্ন কিছু তৈরি করতে চাই, তখন এই প্লাজমিডকে আমরা ট্রান্সজেনিক ভেক্টর হিসেবে ব্যবহার করি বা ট্রান্সজেনিক বাহক হিসেবে ব্যবহার করি। তাহলে প্লাজমিডকে কি হিসেবে ব্যবহার করা যায়? প্লাজমিডকে ট্রান্সজেনিক বাহক হিসেবে ব্যবহার করা যায়। আমাদের ছবি এখানে পরিমাণ ট্রান্সজেনিক ভেক্টর কি হবে? ট্রান্সজেনিক ভেক্টর হবে আমাদের অবশ্যই প্লাজমিড। এই হচ্ছে আমাদের প্লাজমিডের ফিচার গুলো এবং সাইটোপ্লাজমের ফিচার গুলো। পরবর্তীতে হচ্ছে আমাদের আরেকটা জিনিস আছে এবং নাই। আচ্ছা, এই হচ্ছে আমাদের ব্যাকটেরিয়ার গঠন ধরনটা। আচ্ছা, আমরা প্রথমে বললাম ফ্লাজেলা, পিলি, তারপর হচ্ছে প্লাজমা মেমব্রেন, লিথোজোম, সাইটোপ্লাজম, ক্রোমোজোম, প্লাজমিড, এবং এরপরে হচ্ছে আমাদের ফ্লাজেলা এবং পিলির পার্থক্য। আচ্ছা, এর আগে আমরা কি বললাম যে ফ্লাজেলার কয়েকটা বৈশিষ্ট্য পড়ছিলাম। কি কি বৈশিষ্ট্য পড়ছিলাম? যদি এক সাইডে লেখার চেষ্টা করি, কিভাবে লিখবেন আপনারা? সিকিউতে আসলে সুন্দর মতো এইভাবে একটা দাগ দিবেন মাঝখানে। এর পাশে কি থাকবে? এর পাশে থাকবে ফ্লাজেলা। তখন ধরে আমি ফোন দিব পরে তোর বাইক দিয়ে নিয়ে আসবি। মনে রাখবেন, ফ্লাজেলা সবসময় কোত্থেকে আবিষ্কৃত বা কোত্থেকে উৎপন্ন হবে? ফ্লাজেলা সবসময় আসলে উৎপন্ন হবে পাদদেশীয় গ্রানিউল থেকে। কোত্থেকে? পাদদেশীয় গ্রানিউল থেকে। পাদদেশীয় গ্রানিউল। এখান থেকে উৎপন্ন হবে। এবং আমরা দেখেছিলাম পিলি কোত্থেকে উৎপন্ন হবে? পিলি উৎপন্ন হবে সাইটোপ্লাজম থেকে। মনে রাখবেন ফ্লাজেলার যে আকারটা, সেই ফ্লাজেলার আকারটা অবশ্যই পিলি থেকে কম হবে। পিলি থেকে আর এখানে পিলির আকার বড়। তিন নম্বর জিনিস হচ্ছে ফ্লাজেলা কিসের ফ্লাজেলার যে সংখ্যা, সেই সংখ্যা অনেক। ফ্লাজেলার সংখ্যা কি হবে? ফ্লাজেলার সংখ্যা অনেক হবে। এবং পরবর্তীতে এই যে পিলির সংখ্যাটা অবশ্যই ফ্লাজেলা থেকে তুলনামূলক কম হবে। ফ্লাজেলা থেকে পিলির সংখ্যাটা কি হবে? কম হবে। ঠিক আছে, ফ্লাজেলা থেকে পিলির সংখ্যা কম হবে। এবং লাস্ট পার্ট হচ্ছে যে ফ্লাজেলা যেটা আছে, এই ফ্লাজেলা কিসে সাহায্য করে বলেন তো? ফ্লাজেলা সাহায্য করে ব্যাকটেরিয়ার চলনে সাহায্য করবে। হচ্ছে আমাদের ফ্লাজেলা চলনে সাহায্য। আর এই যে পিলিটা আছে, সেই পিলি কিসে সাহায্য করবে বলেছিলাম? পিলি সাহায্য করবে পোষক কোষের সংযোগ দিতে। পোষক কোষের সংযোগ দিতে সাহায্য করে। এই হচ্ছে আমাদের ফ্লাজেলা এবং পিলির পার্থক্য। তাহলে প্রথমত ফ্লাজেলা কোথা থেকে আসে? ফ্লাজেলা আসে পাদদেশীয় গ্রানিউল থেকে এবং পিলি আসে সাইটোপ্লাজম থেকে। ফ্লাজেলার যে আকার, সেটা আকার পিলি থেকে ছোট হবে এবং ফ্লাজেলার সংখ্যা বেশি হবে। চলনে সাহায্য করবে ফ্লাজেলা এবং পিলি সাহায্য করবে সংযোগ দিতে। ঠিক আছে? আচ্ছা, এর পরবর্তী চলে যাই আমরা। এই হচ্ছে রিয়ন ভাই, ওই যে ইয়াটা
আচ্ছা, এর পরবর্তীতে আমাদের কাছে হচ্ছে ব্যাকটেরিয়ার শ্রেণী ভিত্তিক যে আলোচনা, সেই শ্রেণী ভিত্তিক আলোচনা। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি যে ব্যাকটেরিয়াকে আমরা প্রথমত 3 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে তার আকার ভিত্তিক এবং তার রঞ্জন ভিত্তিক এবং আরেকটা হচ্ছে তার ফ্লাজেলা ভিত্তিক। আচ্ছা, আকার ভিত্তিক আমরা বেসিক্যালি দুইটা প্রথম মানে 9টা ভাগে ভাগ করতে পারতেছেন, আপনারা দেখতে পাচ্ছেন। এর মাঝখানে যে কক্কাস আছে, সেই কক্কাসকে আমরা আরো কয়েকটা ভাগে ভাগ করতে পারছি, সেটা হচ্ছে মাইক্রোকক্কাস, ডিপ্লোকক্কাস, টেট্রাকক্কাস, স্টেফাইলোকক্কাস, একটা হচ্ছে সার্সিনা। আর ব্যাসিলাসকে মোনোব্যাসিলাস, ডিপ্লোব্যাসিলাস, স্ট্রেপ্টোব্যাসিলাস এবং একটা হচ্ছে কক্কোব্যাসিলাস। এবং পরবর্তী আছে হচ্ছে কমাকৃতির ভাইরাস, স্পাইরিলাম ব্যাকটেরিয়া, কমাকৃতির ব্যাকটেরিয়া, স্পাইরিলাম ব্যাকটেরিয়া, তারপর হচ্ছে প্লিওমরফিক বা বহুরূপী ব্যাকটেরিয়া, তারপর হচ্ছে স্কয়ার শেপ, স্টিলেট, আরেকটা হচ্ছে কি, আরেকটা হচ্ছে ফিলামেন্টাস। আচ্ছা, এর পরবর্তী রঞ্জক ভিত্তিক ভাবে আমরা বলেছিলাম যে রঞ্জক আছে না নাই, বা যেই গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া অথবা গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া হিসেবে আমরা এই যে রঞ্জক ভিত্তিক শ্রেণীবিভাগগুলো করতে পারি। অর্থাৎ সে যেই ভায়োলেট রং বা বেসিক রং ধরে রাখতে পারে কি পারে না, এর উপর ভিত্তি করে আমরা কিভাবে ভাগ করি। একটা হচ্ছে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, একটা হচ্ছে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, ঠিক আছে। আচ্ছা, এর পরবর্তীতে ফ্লাজেলা ভিত্তিক। এখন অনেকগুলো ব্যাকটেরিয়া দেখা যায়, অনেকগুলো ফ্লাজেলা থাকে, অনেকগুলো ব্যাকটেরিয়া ফ্লাজেলা থাকে না। এই ভিত্তিতে ফ্লাজেলা ভিত্তিক আমরা শ্রেণী বিভাগ করে থাকি। আছে কি কি, অ্যাট্রিকাস, মোনোট্রিকাস, অ্যামফিট্রিকাস, সেফালোট্রিকাস, লোফোট্রিকাস, একটা হচ্ছে প্যারেট্রিকাস। সবগুলো ডিটেইলস আমরা একটু পড়াশোনা করার চেষ্টা করি। প্রথমত কক্কাস। কক্কাস মানে কি? কক্কাস মানে হচ্ছে যে বৃত্তাকার ব্যাকটেরিয়া গুলা। কক্কাস মানে কি? কক্কাস মানে হচ্ছে আমাদের বৃত্তাকার ব্যাকটেরিয়া। বৃত্তাকার, কক্কাস মানে হচ্ছে বৃত্তাকার ব্যাকটেরিয়া। এখন এই ব্যাকটেরিয়া অনেকগুলো হতে পারে, সেটা হচ্ছে মাইক্রোকক্কাস আর একটা হচ্ছে ডিপ্লোকক্কাস। হোয়াট ইজ মাইক্রোকক্কাস? মাইক্রোকক্কাস যে ব্যাকটেরিয়া গুলা, সেগুলো সাধারণত কি ভাবে থাকে? সাধারণত এরকম সিঙ্গেল 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 থাকে, মানে এদের জীবনে বহুত দুঃখ এবং এরা সবসময় একা থাকতে পছন্দ করে। এই যে ব্যাকটেরিয়া গুলো যেগুলো কিনা একা থাকতে পছন্দ করে, তাকে আমরা বলি মাইক্রোকক্কাস। এইটার এক্সাম্পল আপনাকে অবশ্যই মুখস্থ করা লাগবে। এটার এক্সাম্পল হচ্ছে মাইক্রোকক্কাস ডিনিট্রিফিকেন্স। ডিনিট্রিফিকেন্স এর এক্সাম্পল কি? এর এক্সাম্পল হচ্ছে মাইক্রোকক্কাস ডিনিট্রিফিকেন্স। মাইক্রোকক্কাস ডিনিট্রিফিকেন্স। তাহলে এটা কিসের এক্সাম্পল? এটা এক্সাম্পল হচ্ছে মাইক্রোকক্কাসের এক্সাম্পল, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে ডিপ্লোকক্কাস। ডিপ্লোকক্কাস মানে কি? ডিপ্লোকক্কাস হচ্ছে তারাই যারা ডাবল আকারে থাকে, যাদের জীবনে শুরু হয় এটা কি থাকে? এটা ডাবল আকারে থাকে, এরকম ডাবল আকারে এবং ডাবল আকারে গোলাকার ব্যাকটেরিয়া গুলোকে বলা হয় ডিপ্লোকক্কাস। তাহলে ডিপ্লোকক্কাস কি? এরা জোড়ায় জোড়ায় থাকে, জোড়ায় থাকে। এটার এক্সাম্পল কি? এটার এক্সাম্পল ইম্পর্টেন্ট। এটার এক্সাম্পলটা হচ্ছে আমাদের দেহের মধ্যে যে নিউমোনিয়া হয়, এই নিউমোনিয়ার ব্যাকটেরিয়া হচ্ছে ডিপ্লোকক্কাস। ডিপ্লোকক্কাস নিউমোনিয়া। এই নিউমোনিয়া বানান শিখতে গিয়ে ছোটবেলায় বহুত কষ্ট ভোগ করা লাগছে। তাহলে ডিপ্লোকক্কাস নিউমোনিয়া, ডিপ্লোকক্কাস নিউমোনিয়া। তাহলে ডিপ্লোকক্কাস নিউমোনিয়া কিসের এক্সাম্পল? ডিপ্লোকক্কাস নিউমোনিয়া হচ্ছে আমাদের যে ডিপ্লোকক্কাস ব্যাকটেরিয়া, সেই ডিপ্লোকক্কাস ব্যাকটেরিয়ার এক্সাম্পল হচ্ছে ডিপ্লোকক্কাস নিউমোনিয়া। পরবর্তীতে আসা হচ্ছে আমাদের স্টেফাইলোকক্কাস। মনে রাখবেন স্টেফাইলোকক্কাস মানে কি? স্টেফাইলোকক্কাস মানে হচ্ছে ওরা হচ্ছে গুচ্ছাকারে থাকে, এরকম গুচ্ছাকারে থাকবে। কি থাকবে? এরকম গুচ্ছাকারে থাকবে। তাহলে স্টেফাইলোকক্কাস মানে কি? ওরা গুচ্ছাকারে থাকে, মানে অনেকগুলা মিলে একটা গুচ্ছ তৈরি করে। গুচ্ছাকার এটা কি থাকে? এটা গুচ্ছাকারে থাকে। এক্সাম্পল অবশ্যই ইম্পর্টেন্ট। এক্সাম্পল কি? এক্সাম্পলটা হচ্ছে স্টেফাইলোকক্কাস আউরিয়াস। স্টেফাইলোকক্কাস আউরিয়াস। সবগুলোর এক্সাম্পলে আগে ওর যে আকারটা, সেই আকার অনুযায়ী নামটা আছে। স্টেফাইলোকক্কাস, মাইক্রোকক্কাস, ডিপ্লোকক্কাস। তো আপনি দেখে বুঝতে পারবেন যে এই ব্যাকটেরিয়ার আকার আসলে কেমন, এই ব্যাকটেরিয়াটার আকার আসলে কেমন। আচ্ছা, এর পরবর্তী আসে হচ্ছে সার্সিনা। সার্সিনা মানে কি? সার্সিনা মানে হচ্ছে এরা একটা ঘনতলের মতো গঠন করে। অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র ব্যাকটেরিয়া, গোলাকার ব্যাকটেরিয়া অবস্থান করে এরা একটা ঘনতলের মতো গঠন করে, ঘনতল গঠন করে। আচ্ছা, ঘনতল মানে কি? ঘনতল মানে হচ্ছে যে এটার দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা দুইটাই কি থাকে? সমান থাকে। এক্সাম্পলটা খুবই সহজ মনে রাখা। এটার এক্সাম্পলটা হচ্ছে সার্সিনা লুটিয়া। যতক্ষণ না আপনাকে লুটপাট করবো ততক্ষণ পর্যন্ত আপনাকে ছাড়ছি না। এটি হচ্ছে সার্সিনা। তাহলে সার্সিনা লুটিয়া।
তাহলে সার্সিনা লুটিয়া কিসের এক্সাম্পল? সার্সিনা লুটিয়া হচ্ছে আমাদের যে ঘনত্ব বা সার্সিনা ব্যাকটেরিয়া সেই ব্যাকটেরিয়ার এক্সাম্পল। সার্সিনা সার্সিনা লুটিয়া, ঠিক আছে। আচ্ছা, এর পরবর্তীতে আমরা হচ্ছে যাই, সেটা হচ্ছে ব্যাসিলাস ব্যাকটেরিয়া। আচ্ছা, ব্যাসিলাস মানে কি? ব্যাসিলাস মানে হচ্ছে যে ব্যাকটেরিয়া গুলা দণ্ডাকার, ব্যাসিলাস মানে কি যে ব্যাকটেরিয়া গুলো দণ্ডের মতো, দণ্ডাকার ব্যাকটেরিয়া, দণ্ডাকার ব্যাকটেরিয়া। দণ্ডাকার ব্যাকটেরিয়াকে আমরা কি বলি? দণ্ডাকার ব্যাকটেরিয়াকে আমরা বলি হচ্ছে ব্যাসিলাস। আচ্ছা, এটা হচ্ছে মোনোব্যাসিলাস, একটা হচ্ছে ডিপ্লোব্যাসিলাস। সেম আগের মতো। মোনোব্যাসিলাস মানে কি? ও একা থাকতে পছন্দ করে, সিঙ্গেল, সদা সিঙ্গেল। ও হচ্ছে মোনোব্যাসিলাস। মোনোব্যাসিলাস মানে একা থাকতে পছন্দ করে, বা মানে একাকী বসবাস করে, একটা করে বসবাস করে। এটা হচ্ছে আমাদের মোনোব্যাসিলাস। তাহলে মোনোব্যাসিলাসের এক্সাম্পলটা কি হবে? মোনোব্যাসিলাসের এক্সাম্পলটা হবে ইকোলাই। ইকোলাই যে ব্যাকটেরিয়াগুলো আছে সেই ইকোলাই মোনোব্যাসিলাসের এক্সাম্পল। আরেকটা হচ্ছে ব্যাসিলাস, আরেকটা এক্সাম্পল আছে ব্যাসিলাস আলবাস। এই দুইটা কি? এই দুইটা হচ্ছে আমাদের মোনোব্যাসিলাসের এক্সাম্পল। এর পরবর্তী আছে আমাদের ডিপ্লোব্যাসিলাস। ডিপ্লোব্যাসিলাস মানে কি? জোড়ায় জোড়ায় থাকবে। ইনি কি থাকবে? জোড়ায় জোড়ায় থাকবে, জোড়ায় থাকে ডিপ্লোব্যাসিলাস। আচ্ছা, ডিপ্লোব্যাসিলাসের এক্সাম্পল কি? ডিপ্লোব্যাসিলাসের এক্সাম্পলটা হচ্ছে আমার ডিপ্লোব্যাসিলাসের এক্সাম্পল কি? মোরাকজেলা ল্যাকুনেটা। মোরাকজেলা ল্যাকুনেটা কিসের এক্সাম্পল? মোরাকজেলা ল্যাকুনেটা হচ্ছে আমাদের ডিপ্লোব্যাসিলাসের এক্সাম্পল, ঠিক আছে। আচ্ছা, এর পরবর্তী আমরা চলে যাই। এরপরে আমাদের আছে হচ্ছে স্ট্রেপ্টোব্যাসিলাস। মনে রাখতে হবে, স্ট্রেপ্টোব্যাসিলাস মানে ও একটা দণ্ডের মতো, সুতার মতো অনেকগুলো এরকম আকার ধারণ করবে, একটা চেইন আকার ধারণ করবে। তাহলে এটা কি? এটা হচ্ছে আমাদের স্ট্রেপ্টোব্যাসিলাস বা চেইন আকার ধারণ করা ব্যাসিলাস। আচ্ছা, এটা এক্সাম্পলটা হচ্ছে আমাদের দধি বা আমরা দই যখন তৈরি করি তখন যে ব্যাকটেরিয়াটা দেওয়া হয় সেটা হচ্ছে স্ট্রেপ্টোব্যাসিলাস ল্যাকটিস। এই যে ব্যাকটেরিয়াটা, এই ব্যাকটেরিয়াটা দেখতে কিরকম? এই ব্যাকটেরিয়াটা দেখতে হচ্ছে স্ট্রেপ্টোব্যাসিলাস ল্যাকটিস। আচ্ছা, এটা হচ্ছে আমাদের স্ট্রেপ্টোব্যাসিলাসের এক্সাম্পল। এরপর আমাদের আছে কক্কোব্যাসিলাস। কক্কোব্যাসিলাস মানে কি? ওরা দণ্ডাকারও দেখতে, গোলাকারও দেখতে, এরকম একটা ব্যাকটেরিয়া। কক্কোব্যাসিলাসের এক্সাম্পল কি? আমাদের যে সালমোনেলা আছে, তারপরে হচ্ছে মাইকোব্যাকটেরিয়াম আছে, এগুলো হচ্ছে কক্কোব্যাসিলাসের এক্সাম্পল, ঠিক আছে, সালমোনেলা। আচ্ছা, এর পরবর্তীতে আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে কমাকৃতির ভাইরাস ব্যাকটেরিয়া। কমাকৃতির ব্যাকটেরিয়া খুবই বিখ্যাত ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া দেখতে কিরকম? ব্যাকটেরিয়া দেখতে অবশ্যই হচ্ছে কমাকারের হবে, কমাকৃতি হবে, এরকম। আচ্ছা, কমাকৃতির ব্যাকটেরিয়ার এক্সাম্পল কি? এক্সাম্পলটা ইম্পর্টেন্ট। এটার এক্সাম্পলটা হচ্ছে ভিব্রিও কলেরা। বিখ্যাত কলেরা রোগ যে হয় তার ব্যাকটেরিয়া হচ্ছে ভিব্রিও কলেরা। কারণ মনে হয় একটু বুঝেছে এটা ভিব্রিও কলেরা। আচ্ছা, এর পরবর্তী আসে হচ্ছে আমাদের স্পাইরিলাম ভাইরাস। নামের মধ্যে এক্সাম্পল আছে, সেটা হচ্ছে স্পাইরিলাম ভাইরাস। স্পাইরিলাম ভাইরাস এক্সাম্পল কি? স্পাইরিলাম মাইনাস, প্লাস না কিন্তু আবার, স্পাইরিলাম মাইনাস, প্লাস গুণ ভাগ কিছু না। স্পাইরিলাম মাইনাস হচ্ছে আমাদের স্পাইরিলাম ভাইরাস, স্পাইরিলাম মাইনাস ব্যাকটেরিয়াটা হচ্ছে আমাদের স্পাইরিলাম ব্যাকটেরিয়ার এক্সাম্পল। এর পরবর্তী আছে বহুরূপী। এর রূপ বহু, খালি রূপ চেঞ্জ করে, এই জন্য এটার নাম কি? এই জন্য এটার নাম হচ্ছে বহুরূপী ভাইরাস। বহুরূপী ভাইরাসের এক্সাম্পল কি? বা প্লিওমরফিক ব্যাকটেরিয়া। প্লিওমরফিক ব্যাকটেরিয়ার এক্সাম্পল কি? প্লিওমরফিক ব্যাকটেরিয়ার এক্সাম্পলটা হচ্ছে আমাদের রাইজোবিয়াম এসপি। মানে হচ্ছে রাইজোবিয়াম প্রজাতি, তার সবগুলাই হচ্ছে আমাদের প্লিওমরফিক। রাইজোবিয়াম এসপি, ঠিক আছে। তাহলে রাইজোবিয়াম এসপি কিসের এক্সাম্পল? রাইজোবিয়াম এসপি হচ্ছে আমাদের বহুরূপী যে ব্যাকটেরিয়া, সেই ব্যাকটেরিয়ার এক্সাম্পল। ওকে, আচ্ছা,
আচ্ছা, তাহলে এখান থেকে আমরা যদি শুরু থেকে একটু রিক্যাপ করি, তো আমরা কি কি পড়ছি আসলে। তাহলে প্রথমত যে ককাস মানে বৃত্তাকার ব্যাকটেরিয়া, এক্সাম্পল কি মাইক্রোককাস, মাইক্রোককাস ডিমেন্সিফিকেন্স। ডিপ্লোককাসের এক্সাম্পল কি, ডিপ্লোককাসের এক্সাম্পল ছিল আমাদের ডিপ্লোককাস নিউমোনিয়া। এই এক্সাম্পল গুলো আসলে আপনাদের পরীক্ষায় চলে আসে। স্টেফাইলোককাসের এক্সাম্পল কি, স্টেফাইলোককাস মানে গুচ্ছাকার যে ব্যাকটেরিয়া, তার এক্সাম্পল হচ্ছে স্টেফাইলোককাস আউরিয়াস। সার্সিনা বা ঘনতল তৈরি করে যে ব্যাকটেরিয়া, তার নাম কি সার্সিনা লুটিয়া। এর পরবর্তীতে হচ্ছে আমাদের ব্যাসিলাস ব্যাকটেরিয়া এক্সাম্পল আছে। ব্যাসিলাস মানে কি দণ্ডাকার ব্যাকটেরিয়া, এক্সাম্পল হচ্ছে মোনোব্যাসিলাস, আর হচ্ছে ডিপ্লোব্যাসিলাস। মোনোব্যাসিলাস এক্সাম্পল কি ইকোলাই অথবা ব্যাসিলাস আলবাস। এরপর হচ্ছে ডিপ্লোব্যাসিলাস বা জোড়ায় জোড়ায় যে ব্যাসিলাস গুলো থাকে, তার নাম হচ্ছে আমাদের মোরাকবেলা ল্যাকুনেটা। আছে স্ট্রেপ্টোব্যাসিলাস, তিন আকারে থাকে স্ট্রেপ্টোব্যাসিলাস ল্যাকটিস, আর এটা হচ্ছে কোক্কোব্যাসিলাস যেমন সালমোনেলা, আর এটা কি মাইকোব্যাকটেরিয়াম। কমাকৃতির ভিব্রিও কলেরা, স্পাইরিলাম মাইনাস, আর একটা হচ্ছে আমাদের রাইজোবিয়াম। আচ্ছা, এরপরে আমরা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া এবং গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার একটা পার্থক্যের বক্স এখানে আমরা দেখতে পাচ্ছি। গ্রাম পজিটিভ কারা বলছিলাম আমরা, গ্রাম পজিটিভ বলছিলাম যে ব্যাকটেরিয়া গুলা ভায়োলেট রং বা বেগুনি রং ধরে রাখতে পারে। ভায়োলেট রং ধরে রাখবে কে, গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া। যদি ধরে না রাখতে পারে, সে হবে স্যাফরানিয়া লাল রং ধারণ করবে, সে হবে কি, সে হবে আমাদের গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। এবার কিছু উদাহরণ আছে এখানে, এই উদাহরণগুলো মুখস্থ করলেও পারেন, যদি মাথায় না থাকে কোনো ধরনের বিষয়টা দরকার নাই, এগুলো সাধারণত পরীক্ষায় আসে না। এটা হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস, স্টেফাইলোকক্কাস, ব্যাসিলাস সাবটিলিস, এগুলো হচ্ছে আমাদের গ্রাম পজিটিভ, এবং এন্টারোব্যাকটেরিয়া হচ্ছে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। আচ্ছা, ইম্পর্টেন্ট হচ্ছে এটা পেনিসিলিন বা পেনিসিলিন জাতীয় যে ওষুধগুলো আছে, সেই ওষুধের যে পেপটিডোগ্লাইকানটা আছে বা ওদের যে কোষপ্রাচীরটা আছে, সেই কোষপ্রাচীরকে ফুটা করে দেয়। এই কারণে যে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার উপর, গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার উপরে পেনিসিলিন বা পেনিসিলিন জাতীয় যে ওষুধগুলো আছে, সেই ওষুধগুলো গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার উপরে কাজে লাগবে। যদি এখানে আপনি স্ট্রেপ্টোমাইসিন, টেট্রাসাইক্লিন এগুলো দেন, এগুলো কোনোদিনও কাজ করবে না। তাহলে গ্রাম পজিটিভ যে ব্যাকটেরিয়া, সেখানে পেনিসিলিন জাতীয় ওষুধ দিতে হবে, আর গ্রাম নেগেটিভ যে ব্যাকটেরিয়া গুলো আছে, সেখানে দিতে হবে টেট্রাসাইক্লিন, এটা হবে স্ট্রেপ্টোমাইসিন হবে। গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার যে প্রোটিন সংশ্লেষণ পার্টটা, সেই প্রোটিন সংশ্লেষণ পার্টটা বন্ধ করে দেয়, ও আর প্রোটিন সংশ্লেষ করতে পারে না। তাহলে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া দ্বারা কোনো রোগ হলে তাকে আমরা কিভাবে আটকাবো, পেনিসিলিন জাতীয় ওষুধগুলো দিব, এবং গ্রাম নেগেটিভ হলে তাকে আমরা দিব হচ্ছে টেট্রাসাইক্লিন অথবা স্ট্রেপ্টোমাইসিনের মতো ওগুলা। একটা নোট আছে, অ্যাক্টিনোব্যাকটেরিয়া অ্যান্টিবায়োটিক ওষুধ গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া কোষপ্রাচীর উপাদান পেপটিডোগ্লাইকান উৎপাদন বন্ধ করে দেয়। মানে অ্যাক্টিনোব্যাকটেরিয়ার মতো যেই গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া গুলো আছে, এটা হচ্ছে এক্সাম্পল গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া। সেই গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার যেই অ্যান্টিবায়োটিক ওষুধ, সেগুলো কি করে, সেগুলো ওই যে পেনিসিলিন জাতীয় যে ওষুধগুলো, সেগুলো কি করবে, পেপটিডোগ্লাইকান উৎপাদন বন্ধ করে দিবে, অর্থাৎ তার যে কোষপ্রাচীরটা, সেই কোষপ্রাচীরটাকে বন্ধ করে দিবে বা উৎপাদনটাকে বন্ধ করে দিবে। তখন এই ব্যাকটেরিয়াগুলো আসলে মারা যাবে। অর্থাৎ পেনিসিলিন জাতীয় যে অ্যান্টিবায়োটিক গুলো আছে, সেই অ্যান্টিবায়োটিক গুলো অবশ্যই অ্যাক্টিনোব্যাকটেরিয়া এই ধরনের গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার উপরে কার্যকর হবে, কখনই গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া যেমন এন্টারোব্যাকটেরিয়া এর উপরে কাজ করবে না। পরবর্তীতে চলে আসেন, আমাদের ফ্লাজেলা ভিত্তিক কিছু শ্রেণীবিভাগ ছিল না, অ্যাট্রিকাস, মোনোট্রিকাস, অ্যামফিট্রিকাস, সেফালোট্রিকাস, লোফোট্রিকাস, পেরিট্রিকাস। আচ্ছা, অ্যাট্রিকাস মানে কি, অ্যাট্রিকাস মানে অ্যাবসেন্ট বোঝায়। অ্যাবসেন্ট মানে ওর কোনো ধরনের ফ্লাজেলা নাই। কি নাই, ওর কোনো ধরনের ফ্লাজেলা নাই, কোনো ধরনের ফ্লাজেলা নাই, ফ্লাজেলা নাই, ফ্লাজেলা নাই। ঠিক আছে। আচ্ছা, দ্বিতীয়ত মোনোট্রিকাস, এক্সাম্পল কি ভিব্রিও কলেরা। মোনোট্রিকাস মানে কি, মোনো মানে এক, সবসময় সিঙ্গেল, এর একটা ফ্লাজেলা আছে, একটি ফ্লাজেলা। ঠিক আছে। আচ্ছা, এরপরে আসছি আমরা অ্যামফিট্রিকাস। অ্যামফিট্রিকাস মানে কি, অ্যামফিট্রিকাস মানে হচ্ছে এর দুই পাশে দুইটা করে, একটা করে মোট দুইটা কি আছে, দুইটা হচ্ছে ফ্লাজেলা আছে। তার মানে কি, দুই পাশে একটি করে, দুই পাশে একটি করে ফ্লাজেলা বিদ্যমান। আচ্ছা, 3 নাম্বার জিনিস হচ্ছে আমাদের সেফালোট্রিকাস। সেফালোট্রিকাস মানে কি, সেফালোট্রিকাস মানে হচ্ছে ওর এক গুচ্ছ ফ্লাজেলা আছে, এক গুচ্ছ ফ্লাজেলা আছে। আর পরবর্তীতে আসে হচ্ছে আমাদের লোফোট্রিকাস। লোফোট্রিকাস মানে কি, লোফোট্রিকাস মানে হচ্ছে এই বান্দার আসলে দুই গুচ্ছ ফ্লাজেলা আছে। কয় গুচ্ছ, দুই গুচ্ছ, এর দুই গুচ্ছ ফ্লাজেলা আছে, দুই গুচ্ছ ফ্লাজেলা বিদ্যমান। এবং লাস্ট আছে পেরিট্রিকাস, আমাদের বিখ্যাত সালমোনেলা টাইফি।
ওর আসলে অনেক শীত করে, এই জন্য ওর সব দিকে ফ্লাজেলা দ্বারা ভর্তি। তার মানে ওর কি আছে, ওর সব দিকে ফ্লাজেলা, পুরা ফ্লাজেলা দ্বারা আবৃত, সব দিকে সব দিকে সব দিকে ফ্লাজেলা বিদ্যমান। এক্সাম্পল কি, এক্সাম্পল হচ্ছে আমাদের সালমোনেলা টাইফি, সালমোনেলা টাইফি। এই হচ্ছে আমাদের ফ্লাজেলা ভিত্তিক যে ব্যাকটেরিয়া শ্রেণীবিভাগ, সেই ব্যাকটেরিয়া শ্রেণীবিভাগ গুলা। ঠিক আছে, এরপরে চলে যায় আমাদের ব্যাকটেরিয়ার যে জনন, সেই জনন পদ্ধতিতে। ব্যাকটেরিয়ার জননের প্রধান জনন পদ্ধতি কি ছিল? ব্যাকটেরিয়ার যে প্রধান জনন পদ্ধতি সেটা ছিল হচ্ছে আমাদের দ্বি বিভাজন পদ্ধতি। আচ্ছা, দ্বি বিভাজন পদ্ধতি আসলে কিভাবে সম্পন্ন হয় সেটা যদি আমরা একটু ব্যাখ্যা করতে চাই, সেটা হচ্ছে দ্বি বিভাজন পদ্ধতি দ্বারা সাধারণত ব্যাকটেরিয়ার প্রধান অযৌন জনন পদ্ধতি, প্রধান অযৌন জনন অযৌন জনন পদ্ধতি হচ্ছে আমাদের দ্বি বিভাজন পদ্ধতি। এই প্রক্রিয়ায় আমরা দেখব এই প্রক্রিয়াটা আসলে কিভাবে সম্পন্ন হয়। আমরা যদি একটু লক্ষ্য করি, আচ্ছা ফর এক্সাম্পল ধরেন এটা হচ্ছে আমাদের ব্যাকটেরিয়ার যে বাইরের যে প্রাচীর, সেই বাইরের প্রাচীরটা, এবং এই বাইরের প্রাচীরে একটা ডিএনএ আছে। কি আছে? ওর একটা ডিএনএ আছে। প্রথম ধাপে কি হবে? প্রথম ধাপে ওর যে বাইরের ডিএনএটা আছে, সেই বাইরের ডিএনএটা এই হচ্ছে বাইরের কোষপ্রাচীরটা, বাইরের ডিএনএটা এই যে প্লাজমা মেমব্রেন এর সাথে লাগানো থাকবে। কি থাকবে? প্লাজমা মেমব্রেনের সাথে লাগানো থাকবে। এর পরবর্তী যেটা হবে, এই যে প্লাজমা মেমব্রেনটা আছে, এই প্লাজমা মেমব্রেনটার মধ্যে এটা লম্বা ভাবে বৃদ্ধি পাবে। অর্থাৎ এই যে কোষপ্রাচীর সহজে প্লাজমা মেমব্রেনটা, এটা লম্বার দিকে বৃদ্ধি পাবে, দৈর্ঘ্যের দিকে বৃদ্ধি পাবে, লম্বা হবে। যদি আমরা লম্বা করি, এই হচ্ছে আমরা প্লাজমা, যে প্লাজমা মেমব্রেন, সেই প্লাজমা মেমব্রেন হচ্ছে এটা আমরা প্লাজমা মেমব্রেন। এই প্লাজমা মেমব্রেনটা কিভাবে লম্বা বৃদ্ধি পাইলো, এবং এইখানে এই যে ব্যাকটেরিয়া ছিল, এই ব্যাকটেরিয়ার যে ডিএনএটা ছিল, সেই ডিএনএটা দুইটা ভাগ হবে। ডিএনএটা অনুলিপন করবে বা রেপ্লিকেশন করে এই ডিএনএটা দুইটা ভাগ হইলো। ঠিক আছে, দুইটা ভাগ হওয়ার পরে কি হবে? দুইটা ভাগ হওয়ার পরে যেটা হবে সেটা হচ্ছে এই দুইটা ভাগের পরে ও যে লম্বা হইলো, এই লম্বার মাঝখানের দিকে, এর আগে আসলে এই যে প্লাজমিডটা আছে, বা সরি, এর আগে কি হবে? এর আগে এই যে প্লাজমা মেমব্রেনটা আছে, এই প্লাজমা মেমব্রেনের দুই পাশে, এই প্লাজমা মেমব্রেনের দুই পাশে ব্যাকটেরিয়ার যে ডিএনএ এই ডিএনএ দুই পাশে অবস্থান করবে। কি করবে? দুই পাশে অবস্থান করবে। এরপরে কি শুরু হবে? এরপরে শুরু হবে হচ্ছে ওর, এরপরে হচ্ছে ওই যে ডিএনএটা আছে, এই ডিএনএটার মাঝখানে যে প্লাজমা মেমব্রেনটা আছে, এই প্লাজমা মেমব্রেনে একটা খাঁজ তৈরি হবে। এই প্লাজমা মেমব্রেনে কি হবে? একটা খাঁজ তৈরি হবে, এরকম একটা খাঁজ তৈরি হবে। যে খাঁজের দুই পাশে অবস্থান নেবে হচ্ছে আমাদের যে ডিএনএ, সেই ডিএনএ, এখানে ডিএনএ অবস্থান করতেছে এবং এইখানেও ডিএনএ অবস্থান করতেছে। এই যে খাঁজটা, এই খাঁজটা আস্তে আস্তে বৃদ্ধি পাবে। এই খাঁজটা কি হবে? এই খাঁজটা আস্তে আস্তে বৃদ্ধি পাবে। আস্তে আস্তে বৃদ্ধি পাওয়ার মাধ্যমে এই খাঁজটা বিভক্ত হয়ে যাবে। এখানে একটা, এইখানে একটা, দুইটার মাঝখানে কি থাকবে? দুইটার মাঝখানে আমাদের ব্যাকটেরিয়ার যে ডিএনএটা, সেই ডিএনএটা অবস্থান করবে। এই হচ্ছে আমাদের, অর্থাৎ আমরা শুরু করেছিলাম একটা ব্যাকটেরিয়ার মাধ্যমে, এটা দ্বি বিভাজন পদ্ধতিতে, এবং দুইটা ব্যাকটেরিয়া রূপান্তর হলো। তাহলে এই পদ্ধতিকে আমরা কি বলবো? এই পদ্ধতিটাকে আমরা বলবো ব্যাকটেরিয়ার দ্বি বিভাজন পদ্ধতি। আছে এখানে হইলো কি? এখানে হইলো প্রথম জিনিস হইলো ওর যে প্লাজমা মেমব্রেন, সেই প্লাজমা মেমব্রেন লম্বা হবে। ওর যে প্লাজমাটা আছে, প্লাজমা মেমব্রেনটা আছে, সেটা লম্বা হবে। প্লাজমা মেমব্রেন লম্বা হবে। দুই নাম্বার জিনিস কি? দুই নাম্বার জিনিস হচ্ছে রেপ্লিকেশন হবে। তিন নাম্বার জিনিস হচ্ছে যে ভিতর দিকে একটা খাঁজ তৈরি হবে, এবং লাস্টে সেটা বিভক্ত হয়ে যাবে।
পাঁচটি কি হবে, সেটা বিভক্ত হয়ে যাবে। এই হচ্ছে আমাদের দ্বিবিভাজন পদ্ধতি। আমরা বুঝতে পারলাম দ্বিবিভাজন পদ্ধতিতে এই সাইকেল মেনটেন করে দ্বিবিভাজন পদ্ধতি হয়, যেটাকে তার ব্যাকটেরিয়ার প্রধান অযৌন জনন পদ্ধতি। এর পরবর্তীতে ব্যাকটেরিয়ার একটা মুকুলোদ্গম প্রক্রিয়া আছে, এটা কোন সময় হবে, এটা যখন অনুকূল পরিস্থিতিতে ব্যাকটেরিয়া থাকে তখন এই যে মুকুলোদ্গম, এই মুকুলোদ্গমটা হয় এবং এই মুকুলোদ্গমটাকে ব্যাকটেরিয়ার অঙ্গজ জনন পদ্ধতি বলা হয়। কি বলা হয়? অঙ্গজ জনন পদ্ধতি। ব্যাকটেরিয়ার অঙ্গজ জনন কোনটা? মুকুলোদ্গম। আচ্ছা, মুকুলোদ্গম কিভাবে হয় এটা লক্ষ্য করার চেষ্টা করি। আচ্ছা, মুকুলোদ্গম হওয়ার জন্য এই যে ব্যাকটেরিয়াটা আছে, এই ব্যাকটেরিয়াটার প্রথমে এরকম থাকবে এবং এটার ভিতরে ওর ডিএনএটা আছে, রাইট? এবং এর পরবর্তীতে যেটা হবে, ওর উপরের দিকে একটা কুড়ি সৃষ্টি হবে। এই হচ্ছে আমার ব্যাকটেরিয়া, উপরের দিকে একটা এরকম কুড়ি সৃষ্টি হইলো। এর মাঝখানে ওর যে ডিএনএটা বিদ্যমান ছিল, সেই ডিএনএটা দুই ভাগে বিভক্ত হওয়া শুরু করবে এবং এখানে একটা থাকবে। এই হচ্ছে ওর ডিএনএ। এরপর আস্তে ধীরে সেই কুড়িটা লম্বা হবে, বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং মাতৃকোষ থেকে আলাদা হয়ে যাবে। মাতৃকোষ থেকে এরকম আলাদা হয়ে দুইটা উৎপন্ন করবে। সেই উৎপন্ন দুইটা ব্যাকটেরিয়া, নতুন ব্যাকটেরিয়া উৎপন্ন করবে। দুইটার মাঝখানে হচ্ছে আমাদের ডিএনএটা বিদ্যমান। এই হচ্ছে আমাদের অঙ্গজ জনন পদ্ধতি, অঙ্গজ জনন পদ্ধতি বা মুকুলোদ্গম পদ্ধতি। ঠিক আছে, এই মুকুলোদ্গম পদ্ধতিতে কি কি হইল, আমাদের একটা কুড়ি সৃষ্টি হইল, কুড়ি সৃষ্টি, তারপরে হইল হচ্ছে ওর রেপ্লিকেশন হইল, রেপ্লিকেশন। ঠিক আছে, এবং নতুন ব্যাকটেরিয়া, নতুন ব্যাকটেরিয়া। তাহলে এই হচ্ছে আমাদের মুকুলোদ্গম পদ্ধতি। ঠিক আছে, এরপরে আর ব্যাকটেরিয়ার অযৌন জনন পদ্ধতিতে আরো দুইটা জিনিস পাওয়া যায়, একটা হচ্ছে গনেডিয়া আর একটা হচ্ছে আমাদের এন্ডোস্পোর বা অন্তরণ, যেটা আমরা আগের লেকচারগুলোতে, আগের যে স্লাইডগুলো, সেই স্লাইডগুলোতে পড়ে আসছি। আচ্ছা, গনেডিয়া কি? গনেডিয়ার মধ্যে বা গনেডিয়া কারা তৈরি করে? গনেডিয়া সবসময় তৈরি করতে হচ্ছে আমাদের লিউকোট্রিজ, এই যে প্রজাতি বা এই যে গণ, এই গণের প্রজাতি কি বলে, এই গণের যে ব্যাকটেরিয়া গুলো আছে, সেই ব্যাকটেরিয়া গুলা এই যে কি বলে, এই যে গনেডিয়া, এই গনেডিয়া উচ্চারণটা বা গনেডিয়া যে পদ্ধতি, সেই পদ্ধতি অবলম্বন করবে। লিউকোট্রিজ ব্যাকটেরিয়া গুলো এই গনেডিয়া পদ্ধতি অবলম্বন করবে। এটা একটা অযৌন পদ্ধতি বা অযৌন জনন পদ্ধতি, এটুকুই ইম্পর্টেন্ট। আর আসলে এন্ডোস্পোর বা অন্তরণু কারা? অন্তরণু মানে কি? অন্তরণু মানে হচ্ছে ওর যে ব্যাকটেরিয়াটা আছে, এই ব্যাকটেরিয়াটা, এই যে ব্যাকটেরিয়াটা আছে, এই ব্যাকটেরিয়াটার মাঝখানে একটা রেণু তৈরি হবে। মাঝখানে কি তৈরি হবে? মাঝখানে একটা রেণু তৈরি হবে, এটাকে আমরা বলছি অন্তরেণু। এরা কারা তৈরি করবে? এটা তৈরি করবে হচ্ছে আমাদের অবশ্যই, এটা তৈরি করবে ব্রাসিলিয়াসই করবে। ব্রাসিলিয়াসই গোত্রে যে ব্যাকটেরিয়া গুলো আছে, সেই ব্যাকটেরিয়া গুলো এই যে অন্তরণু, সেই অন্তরণটা তৈরি করবে। এবং এই অন্তরণু কখন তৈরি হবে? যখন এটা প্রতিকূল অবস্থা সম্পন্ন হবে। এবং এটা হচ্ছে ব্যাকটেরিয়ার একটা অযৌন জনন পদ্ধতি। চলে আসে যৌন জনন পদ্ধতিতে। ব্যাকটেরিয়ার যৌন জনন দুই ভাবে হয়, তিন ভাবে। একটা হচ্ছে কনজুগেশন নালীপথ, একটা হচ্ছে ট্রান্সফরমেশন, একটা হচ্ছে আমাদের ট্রান্সফরমেশন হচ্ছে আমাদের ট্রান্সডাকশন। আচ্ছা, কনজুগেশন নালীপথের মাধ্যমে কিভাবে ব্যাকটেরিয়া সম্পন্ন করে, এই জিনিসটা যদি লক্ষ্য করি, এটা হচ্ছে আমাদের ব্যাকটেরিয়া, এই হচ্ছে তার ব্যাকটেরিয়া যে প্লাজমিড সেটা। ঠিক আছে, আচ্ছা, এরপরে যেটা হবে, এখান থেকে ওর একটা নালীপথ তৈরি হবে। ধরেন এটা হচ্ছে তার গ্রহিত ব্যাকটেরিয়া, আর এটা হচ্ছে দাতা ব্যাকটেরিয়া। হ্যাঁ ভাই, এটা হচ্ছে দাতা ব্যাকটেরিয়া। আচ্ছা, এর পরবর্তীতে সে কি হবে? একটা নালীপথ সৃষ্টি হবে। এই যে নালীপথ, এই নালীপথটার নাম হচ্ছে আমাদের এই যে নালীপথটা, এই নালীপথের নাম হচ্ছে আমাদের কনজুগেশন নালীপথ। এই নালীপথে যেটা হবে, এই যে ব্যাকটেরিয়ার ডিএনএটা ছিল বা প্লাজমিডটা ছিল, প্লাজমিড রেপ্লিকেশন করে একটা প্লাজমিড এই ব্যাকটেরিয়া বা গ্রহিত ব্যাকটেরিয়ার দেহে প্রবেশ করবে। অর্থাৎ প্লাজমিডের মাঝখানে এই পদ্ধতিতে রেপ্লিকেশন হয়েছে, রেপ্লিকেশন হওয়ার পর দুইটা প্লাজমিড তৈরি হয়েছে এবং এরপরে ওই একটা প্লাজমিড এইভাবে নালীপথ দিয়ে আরেকটা ব্যাকটেরিয়ার মাঝখানে চলে গিয়েছে। এই যে নালীপথটা অবলম্বন করে প্লাজমিডটা অন্য ব্যাকটেরিয়ার মাঝখানে চলে গেল, এই জন্য এই জিনিসটার নাম কি? এই জিনিসটার নাম হচ্ছে কনজুগেশন নালীপথ। এই জিনিসটার নাম হচ্ছে কনজুগেশন নালীপথ। কি কি হইলো এই জায়গায়? এক নাম্বার জিনিস,
নালীপথ 1 নম্বর জিনিস হচ্ছে গ্রহিতা গ্রহিতা ও দাতার মাঝে একটা নালীপথ সৃষ্টি হয়। এবং 2 নম্বর জিনিস কি হইল, 2 নম্বর জিনিস হচ্ছে এই গ্রহিত এবং দাতার মাঝখানে নালীপথ হওয়ার পরবর্তীতে প্লাজমিডের রেপ্লিকেশন ঘটলো বা অনুলিপন হলো, আরেকটা প্লাজমিড তৈরি হলো এবং লাস্টে স্থানান্তর হলো। আমরা কি বুঝতে পারলাম? তার মানে লাস্টে কি হলো, স্থানান্তর ঘটলো। ঠিক আছে, এই হচ্ছে আমাদের কনজুগেশন নালীপথের যে উপায়টা, সেই কনজুগেশন নালীপথ উপায়ে এই পদ্ধতি অবলম্বন করে কনজুগেশন নালীপথের মাধ্যমে আমাদের ব্যাকটেরিয়া বংশবৃদ্ধি করে। আচ্ছা, এরপর একটা হচ্ছে ট্রান্সফরমেশন। এখানে ইম্পর্টেন্ট দুইটা জিনিস, একটা জিনিস হচ্ছে ট্রান্সফরমেশন হবে পরিবেশ থেকে মানে কি, অন্য একটা মৃত ব্যাকটেরিয়ার মাধ্যমে ডিএনএ স্থানান্তর হলে তাকে আমরা বলবো ট্রান্সফরমেশন, ডিএনএ স্থানান্তর। আচ্ছা, যদি এটা পরিবেশ থেকে না হয় এবং এটা যদি অন্য একটা ফাস্ট ভাইরাসের মাধ্যমে হয়, তখন এই জিনিসটাকে বলবো আমরা যদি পরিবেশ থেকে হয় তাহলে আমরা বলবো ট্রান্সফরমেশন, এবং যদি পরিবেশ থেকে না হয়ে ফাস্ট ভাইরাসের মাধ্যমে হয় তখন এটাকে আমরা বলবো ট্রান্সডাকশন। তখন কি বলবো? ট্রান্সডাকশন। আচ্ছা, তাহলে এটা কিসের মাধ্যমে হবে? ভাইরাসের মাধ্যমে হবে। কি ভাইরাস? ফাস্ট ভাইরাসের মাধ্যমে। এই হচ্ছে আমাদের ব্যাকটেরিয়ার যে বিস্তার পদ্ধতি বা বংশবৃদ্ধি পদ্ধতি, সেই পদ্ধতিগুলো। তাহলে পদ্ধতি কয়টা? জন্মজনন পদ্ধতি 3টা। একটা হচ্ছে ট্রান্সফরমেশন, ট্রান্সডাকশন, আর একটা হচ্ছে কনজুগেশন নালীপথ। এই 3টা ওয়েতে হচ্ছে আমাদের ব্যাকটেরিয়া জন্ম পদ্ধতি ঘটে থাকে। ঠিক আছে, এরপরের পদ্ধতি চলে যাওয়া হচ্ছে আমাদের ব্যাকটেরিয়ার উপকারিতাতে। আচ্ছা, এই ব্যাকটেরিয়ার উপকারিতা এবং পরবর্তী আছে হচ্ছে ব্যাকটেরিয়ার অপকারিতা। এইটুকু বই থেকে আপনাদেরকে রিডিং করতে হবে, বাট ইম্পর্টেন্ট কিছু লাইন আছে, যে লাইনগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট এবং এই ছকে আমরা দেখতে পাচ্ছি। 1 নম্বর কি, অ্যান্টিবায়োটিক ওষুধ তৈরি করছি আমরা থেকে ব্যাকটেরিয়া থেকে। কি কি ওষুধ? পলিমিক্সিন, তারপর হচ্ছে আমাদের টেরামাইসিন, যে ওষুধগুলো, সেই ওষুধগুলো আমরা ব্যাকটেরিয়া থেকে তৈরি করতে পারি। নাইট্রোজেন সংবোধন করে অ্যাজিডোব্যাক্টার, সিউডোমোনাস, ক্লোস্ট্রিডিয়াম আদিতে নাইট্রোজেন সংবোধন করে। ইম্পর্টেন্ট কোনটা? ইম্পর্টেন্ট হচ্ছে নাইট্রোজেনটা ইম্পর্টেন্ট। এবং এই যে রাইজোবিয়াম শিম জাতীয় উদ্ভিদের মূলের লিগুম বা নাইট্রোজেন সংগ্রহণ করে, শিম জাতীয় উদ্ভিদের মূলের যে নাইট্রোজেন সংবোধন করে থাকে কে? নাইট্রোজেন সংবোধন করে থাকে হচ্ছে আমাদের রাইজোবিয়াম। এবং পরবর্তীতে পতঙ্গনাশক হিসেবে আমাদের ব্যাকটেরিয়া ফ্লুরেন্সিস আমরা ইউজ করতে পারি। আচ্ছা, এরপর সেলুলোজ হজমে আমরা কিছু ব্যবহার করি। জিন প্রকৌশলে কি ব্যবহার করা হয়? এটা হচ্ছে 11 ব্যাকটেরিয়াম বা ইকোলাই। জিন প্রকৌশলে কি ব্যবহার করা হয়? 11 ব্যাকটেরিয়াম, 11 ব্যাকটেরিয়াম, আরেকটা হচ্ছে ইকোলাই। 11 ব্যাকটেরিয়াম হচ্ছে ইকোলাই। ঠিক আছে, আচ্ছা, এর পরবর্তী কিছু আছে, যেমন চা, কফি, তামাক জাতীয় প্রক্রিয়াজাতকরণে অবশ্যই ব্যাকটেরিয়াস মেগাথেরিয়াম ব্যবহার করা হবে। দুগ্ধজাত শিল্পে স্ট্রেপ্টোকক্কাস, ল্যাকটিস, তারপর হচ্ছে ল্যাক্টোব্যাসিলাস, অর্থাৎ ল্যাকটিস শব্দ যে জায়গায় থাকবে সেইটা মানেই হচ্ছে ওগুলা দুগ্ধজাত শিল্প ব্যবহার করা হবে। ল্যাকটিস শব্দ থাকলেই দুগ্ধজাত শিল্পে ব্যবহার করা হবে। পাট শিল্প পচানোতে সাহায্য করে বা পাটকে পচাইতে হয়। যখন এই পচানোর কোনো একটা শব্দ আসে তখনই আমরা ব্যবহার করবো ক্লস্ট্রিডিয়াম। পচানোর কোনো কাজ আসলেই সেটা কি ব্যবহার করবো? আমরা ক্লস্ট্রিডিয়াম। আচ্ছা, এরপর হচ্ছে চামড়া শিল্পে ব্যাসিলাস ব্যবহার করা হয়। রসায়ন শিল্পে জাইলিনাম, তারপর হচ্ছে ল্যাকটিক অ্যাসিড তৈরি করতে ল্যাকটিক অ্যাসিড, অ্যাসিডি ল্যাকটিক অ্যাসিড, মানে দুইটাতেই মিল আছে। আচ্ছা, অ্যাসিডন তৈরি করতে অ্যাসিটোবুটিলিয়াম, এই ধরনের ব্যাকটেরিয়াগুলো ব্যবহার করা হয়। প্রাকৃতিক ঝাড়ুদের কাকে বলা হবে? অবশ্যই বলা হবে ব্যাকটেরিয়াকে। সিভেজ পরিশোধনে যুগ দিয়া রেমিগেরা ব্যবহার করা হয়। এই হচ্ছে আমাদের ব্যাকটেরিয়ার উপকারিতা, এগুলো আপনাদেরকে রিডিং করতে হবে। আচ্ছা, কিছু এমসিকিউ আছে, তার আগে আমরা একটু বই থেকে ব্যাকটেরিয়ার রোগগুলো পড়াশোনা করার চেষ্টা করব। এই রোগটা আসলে ইম্পর্টেন্ট।
এই হচ্ছে ব্যাকটেরিয়া। ভাইরাস। এই হচ্ছে আমাদের ব্যাকটেরিয়া জনিত রোগ। এই ব্যাকটেরিয়া জনিত রোগগুলো আসলে ইম্পর্টেন্ট। আচ্ছা, ব্যাকটেরিয়া জনিত রোগের একটা ইম্পর্টেন্ট রোগ হচ্ছে আমাদের ব্লাইট রোগ। ব্লাইট রোগ মানে কি? ব্লাইট রোগ মানে হচ্ছে ধান গাছের যে ধসা রোগটা হয় তাকে আমরা বলতেছি ব্লাইট রোগ। এই যে ধান গাছের ব্লাইট রোগ, এখানে ইম্পর্টেন্ট হচ্ছে এটার নামটা। ধান গাছের ব্লাইট রোগ কোন ব্যাকটেরিয়ার কারণে হয়? ধান গাছের ব্লাইট রোগ অবশ্যই কোন ব্যাকটেরিয়ার কারণে হবে? ধান গাছের ব্লাইট রোগ অবশ্যই হচ্ছে এই যে জ্যান্থোমোনাস ব্যাকটেরিয়ার কারণে আমাদের ধান গাছের ব্লাইট রোগটা হবে। জ্যান্থোমোনাস ব্যাকটেরিয়ার কারণে কি হবে? ধান গাছের ব্লাইট রোগটা হবে। আচ্ছা, এর পরবর্তীতে হচ্ছে আমাদের আসে আচ্ছা এর পরবর্তীতে আসে হচ্ছে আমাদের এর পরবর্তীতে এই রোগ আক্রমণ হওয়ার সময় ইম্পর্টেন্ট হচ্ছে ওর তাপমাত্রাটা। তাপমাত্রা কতটুকু? তাপমাত্রা হচ্ছে অপেক্ষাকৃত উচ্চ তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস থেকে 30 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে যদি হয়, তাহলে তখনই এই যে জ্যান্থোমোনাস অরাইজি এই জিনিসটা আপনাকে বা আপনার যে ক্ষেতটা সেই ক্ষেতটাকে আক্রমণ করবে। আগস্ট থেকে সেপ্টেম্বর মাসের দিকে হয়, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। এগুলো রিডিং করলেই হবে। আচ্ছা, এর পরবর্তী একটা রোগ আছে, সেটা হচ্ছে কলেরা। কলেরা কোন রোগের কারণে হয়? কোন ব্যাকটেরিয়ার কারণে হয়? কলেরা হয় ভিব্রিও কলেরা ব্যাকটেরিয়ার কারণে। এই যে রোগটা, কলেরা রোগটা, এই রোগটা কিসের কারণে হয়? ভিব্রিও কলেরার কারণে হয়। রক্ত প্রবাহ কমে মস্তিষ্কে অক্সিজেনের ঘাটতি দেখা দেয়। কিসের ঘাটতি দেখা দেয়? অক্সিজেনের ঘাটতি দেখা দেয়। ইম্পর্টেন্ট হচ্ছে এটা একটা টক্সিন পেনিট্রেট করে, সেটা হচ্ছে কোলারেজেন নামক টক্সিন মিশ্রিত করে। কোলারেজেন নামক কি করে? টক্সিন মিশ্রিত করে। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের এখানে ইম্পর্টেন্ট হচ্ছে এই রোগটা হলে আপনার যে তাপমাত্রা 95 ডিগ্রি থেকে 96 ডিগ্রি এই ফারেনহাইটে তাপমাত্রাটা নেমে আসবে, এবং এটা পরবর্তীতে হচ্ছে আমাদের যে শরীর থেকে পানি এবং ইলেকট্রোলাইট হারানোতে সাহায্য করে বা হারানোতে এফেক্ট করে, যার কারণে আমাদের কখনো কখনো রোগের মৃত্যু ঘটতে পারে। আচ্ছা, এখান থেকে আর কিছু ইম্পর্টেন্ট নাই। প্রতিকারটি খাবার এবং পানি বর্জন করতে হবে, ময়লা খাবার পানি বর্জন করতে হবে, তাহলে এই রোগটা থেকে আমরা মুক্তি পেতে পারি। খাবার সিরেন খাওয়াতে হবে, হবে। এই হচ্ছে আমাদের রোগগুলো। এখান থেকে আপনারা শেডিং করলেই এই কয়েকটা লাইন ইম্পর্টেন্ট প্রকার দিয়ে পড়লেই হবে। এর একটা সিরিয়াস দ্রবণ আছে, অর্থাৎ যদি জ্যান্থোমোনাস অরাইজা এই ব্যাকটেরিয়াটা আক্রমণ করে, তাহলে এই যে বীজ বপনের আগে 0.1% সিলিসান দ্রবণে 8 ঘন্টা ভিজিয়ে রাখলে বীজ বাহিত যে রোগগুলা, সেই সংক্রমণগুলো কি হবে? রোধ হবে। এই হচ্ছে আমাদের ব্যাকটেরিয়ার মাধ্যমে যে রোগগুলো হয় সেই রোগগুলোর যে আদ্যপান্ত। আচ্ছা, এর পরবর্তীতে আমরা যদি স্লাইডে প্রবেশ করি, ঠিক আছে, এই হচ্ছে আমাদের ব্যাকটেরিয়ার উপকারিতা এবং অপকারিতা। আমরা প্রায় লাস্ট পর্যায়ে আসি। কয়েকটা এমসিকিউ আছে। কমাকৃতির ব্যাকটেরিয়ার নিচে কোনটি? কমাকৃতির ব্যাকটেরিয়ার নিচে কোনটি? সালমোনেলা টাইফি, ইকোলাই, ব্যাসিলাস থুরিনজিস, ভিব্রিও কলেরি। আমরা পড়েছিলাম, এর অ্যানসার সঠিক অ্যানসার হচ্ছে ভিব্রিও কলেরি। ভিব্রিও কলেরি কি? ভিব্রিও কলেরি একটা কমাকৃতির ভাইরাস এবং সবচেয়ে ছোট ব্যাকটেরিয়া এবং সবচেয়ে ছোট ব্যাকটেরিয়া। আচ্ছা, এর পরবর্তী নিচের কোনটি ব্যাকটেরিয়ার যৌন জনন পদ্ধতি নয়? আমরা জানতাম, এখানে ইম্পর্টেন্ট হচ্ছে নয়, খেয়াল রাখতে হবে আপনাকে। পরে দেখবেন যে যৌন জনন পদ্ধতি বলে ধ্যান করে ট্রান্সফরমেশন আগে আসেন পাইছেন সৈন্য। আচ্ছা, এটা কি হবে? এটা হবে পদ্ধতি কোনটা নয়? একটা হচ্ছে ট্রান্সফরমেশন যৌন জনন পদ্ধতি আমরা জানি, কনজারভেশন নারীপদ যৌন জনন পদ্ধতি আমরা জানি, ট্রান্সডাকশন এটাও একটা যৌন জনন পদ্ধতি। অ্যানসার কোনটা? অ্যানসার হচ্ছে গনেডিয়া। গনেডিয়া একটা অযৌন জনন পদ্ধতি ব্যাকটেরিয়া। পরবর্তীতে থ্যাঙ্কস ফর জয়েনিং উইথ আস।
অর্থাৎ আমরা এর মাধ্যমে ব্যাকটেরিয়ার যে পুরা স্লাইডটা, ব্যাকটেরিয়ার যে জিনিসপত্রগুলো সেই জিনিসপত্র আমরা কমপ্লিট করা ট্রাই করলাম। এবং এইখানে ব্যাকটেরিয়া ইম্পর্টেন্ট কোনটা, ইম্পর্টেন্ট হচ্ছে ব্যাকটেরিয়ার শ্রেণী বিভাগগুলো ইম্পর্টেন্ট, ব্যাকটেরিয়ার যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্যগুলো ইম্পর্টেন্ট, ব্যাকটেরিয়ার গঠনটা ইম্পর্টেন্ট, যে ছবিটা আঁকাইছি সেই ছবিটা আপনাকে আঁকতে হবে পরীক্ষার খাতায়। এবং পরবর্তীতে ব্যাকটেরিয়া থেকে যে জনটা, এই জনটা মোটামুটি ইম্পর্টেন্ট। এন্ড এইভাবে আমাদের হচ্ছে এই সেকেন্ড ক্লাসে আমরা কমপ্লিট করলাম। ব্যাকটেরিয়া থেকে আপনাদের কাজ হচ্ছে স্লাইডটা নিয়ে বসা, যেগুলো পড়াশোনা করানো হয়েছে সেগুলো খাতায় লেখা এবং প্র্যাকটিস করা। থ্যাঙ্কস ফর জয়নিং উইথ আস। সামনে আবার নেক্সট ক্লাসে দেখা হবে। থ্যাংক ইউ।